রেকর্ডিং আমরা শুরু করছি। সো যারা পরবর্তীতে জয়েন করবেন তারা ব্যাকআপ থেকে আই থিংক ভিডিও দেখে নিতে পারবেন। আমাকে একটু কনফার্ম করেন আমার শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা। স্টাডি হাবের যে স্ক্রিনটা আছে সেটা দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। ওকে। সো আমরা একটু ব্যাক করি আমাদের এসবিআর এর এক্সাম প্যাটার্নে। আমরা জানি অলরেডি এসবিআর এর 4টা কোশ্চেন্স আমাদেরকে আনসার করতে হবে। এর মধ্যে সেকশন এ তে আমার 2টা কোশ্চেন্স থাকবে এবং সেকশন বি তে আমার 2টা কোশ্চেন্স থাকবে। সেকশন এ তে ফার্স্ট যে কোশ্চেনটা হবে 30 মার্কস এর, দ্যাট ইজ রিলেটেড টু গ্রুপ অ্যাকাউন্টিং। সেটা আমরা অলরেডি কভার করেছি এবং অনেকগুলো কোশ্চেনও প্র্যাকটিস করেছি ফার্স্ট ইয়ারে। সেই 30 মার্কস এর পরবর্তী যে কোশ্চেন্সটা হবে কোশ্চেন নাম্বার 2 ইন সেকশন এ, দ্যাট ইজ কল্ড ইথিক্যাল কোশ্চেন্স। ওকে, সো এথিক্স কোশ্চেন যেটাকে আমরা বলি। সো এইটা টোটাল 20 মার্কস এর একটা কোশ্চেন্স থাকবে। এখন এই কোশ্চেন্সটা আসলে কেমন হবে আমি একটু জাস্ট আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। এই কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করব। সো দিস ইজ দ্য কোশ্চেন্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন, 20 মার্কস এর একটা কোশ্চেন্স। আপনি রিকোয়ারমেন্টটা যদি একটু পড়েন তাহলেই মোটামুটি ভাবে কিছুটা আইডিয়া হবে আপনার যে আসলে রিকোয়ারমেন্টসটা কত হবে, মানে আপনার কি কি কোশ্চেন আনসার করতে হবে। তো আমরা জাস্ট রিকোয়ারমেন্টটা একটু দেখে ফেলি একটা গ্লান্স। রিকোয়ারমেন্ট যেটা আমাকে বলছে, ইউজিং এক্সিবিট 1 ডিসকাস ইথিক্যাল ইস্যুস কজড বাই দ্য কারেন্ট বিজনেস সিচুয়েশন। তার মানে আমার এখানে কোন একটা ইথিক্যাল সিচুয়েশন আছে, ইথিক্যাল ডিলেম্মা আছে, যেটা আপনাকে আনসার করতে হবে। এবং সেই আনসার করার জন্য আপনাকে টোটাল মার্কস দেওয়া হচ্ছে 10। বাট এখানে খেয়াল করে দেখবেন 10 মার্কস যে আছে তার মধ্যে 2 মার্কস হচ্ছে প্রফেশনাল মার্কস। হ্যাঁ, তার মানে 8 মার্কস হচ্ছে আমার টপিক রিলেটেড ডিসকাশনের জন্য, আর 2 মার্কস হচ্ছে আমার বেসিক্যালি, ও না সরি, পুরো 10 মার্কস হচ্ছে আমার এটা ডিসকাশনের জন্য, আর 2 মার্কস হচ্ছে আমার প্রফেশনাল মার্কস, আমি কতটা প্রফেশনালি এই কোয়েশ্চেনটা আনসার করতে পারছি। তো তার মানে টোটাল 12 মার্কস আমি আমার কোয়েশ্চেন এতে পাচ্ছি। এখন এই যে 12 মার্কস, ইট ইজ কমপ্লিটলি বেসড অন ইউর এথিক্যাল গ্রাউন্ড। আপনি আপনার এসএসসি এ স্টাডিতে যতটুকু এথিক্স পড়েছেন F1 এ, মানে আপনারা যখন পার্ট 1 এ F1 পেপার পড়েছেন তখন, অথবা যারা অডিট অ্যান্ড অ্যাসুরেন্স পাস করেছেন অলরেডি তখন, তার মানে আপনাদের অলরেডি ইথিক্যাল কি কি কনসিডারেশন করতে হবে সেটা অলরেডি আপনারা জানেন। সেই কনসেপ্টটাই আপনি অ্যাপ্লাই করবেন ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পারপাসেস। তো এটা হচ্ছে একটা কোশ্চেনের পার্ট। তার মানে আমরা এটা এভাবে ব্রেকডাউন করতে পারি যে 8 to 12 মার্কস এখানে থাকবে হচ্ছে আমার এথিক্স পার্টটা থেকে, এবং যেখানে 2 মার্কস এর একটা প্রফেশনাল মার্কস থাকবে। আমরা সবাই জানি যে টোটাল 4 মার্কস এর একটা প্রফেশনাল মার্কস আমরা পাবো। এটার সেকশন এ তে হচ্ছে 2 মার্কস আর সেকশন বি তে হচ্ছে 2 মার্কস। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাই যে 2 মার্কস আমি এখান থেকে পাবো যদি আমার আনসারের স্ট্রাকচার ঠিক থাকে, আমি যদি একটা প্রপার কনক্লুশন দিই, আমার যদি প্রফেশনাল ওয়ার্ড আমি ঠিক মতো ইউজ করি। সো এটাই বেসিক্যালি আমার আলটিমেটলি প্রফেশনাল মার্কস দেওয়ার জন্য, মানে রিলেভেন্ট টপিক ডিসকাশনটা করার জন্য আমার অ্যাপ্লিকেবল। সো এই 2 মার্কস এর জন্য কিন্তু আমাকে আলাদা করে আনসার করতে হবে না। আমার আনসারটা যদি প্রফেশনালি স্ট্রাকচার্ড হয় তাহলে আমি 2 মার্কস পেয়ে যাব। এরপরে নেক্সট কোশ্চেন্সটা দেখেন, যে কোশ্চেন্সটা অলওয়েজ এরকম ভাবে থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের একটা কোশ্চেন্স থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এক্সপ্লেইন ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিন্সিপাল অফ IFRS 8 অপারেটিং সেগমেন্টস। তো আমরা অপারেটিং সেগমেন্টস এর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আজকে নেওয়ার ট্রাই করব, বাট ইন ফিউচারেও আমরা এটাকে ডিসকাশনের পয়েন্ট হিসেবে আমরা রাখবো। Whether divisions A, B, C, and D should be treated as a separate reportable segments, your explanation should cover. এখন এই জায়গাটাতে আপনাকে খুব স্পেসিফিক্যালি আপনার এক্সামিনারের ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। আপনি এটাকে IFRS 18 অনুযায়ী সেগমেন্ট রিপোর্টিং করবেন কিনা, নাকি সেপারেটলি এটাকে আপনি আলটিমেটলি দেখাবেন কিনা, সেই জায়গাটাতে আপনি তখনই এই কনসিডারেশনটা আনবেন IFRS 18 এর 4টা সেগমেন্টকে কি কি ফ্যাক্টর কনসিডার করে, দ্য ডেফিনেশন অফ অপারেটিং সেগমেন্ট। তার মানে আপনাকে অপারেটিং সেগমেন্টের ডেফিনেশনটা দিতে হবে, যে ডেফিনেশনটা আছে আমাদের এখানে। সো 3টা মেইন পার্ট আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, এইটা একটা।
এরপর হচ্ছে অ্যাগ্রিগেশন অফ অপারেটিং সেগমেন্টস। আপনি অ্যাগ্রিগেট করতে পারবেন কিনা, অ্যাগ্রিগেটেরও কিছু কন্ডিশনস আছে, এটা সিমিলার হইতে হবে, আপনার এটার প্রসেসটা সিমিলার হইতে হবে। সো এরকম 5-6টা আমার কন্ডিশনস আছে যেটা আমরা ডিসকাশন করব আজকে। এরপর হচ্ছে ডিসঅ্যাগ্রিগেশন মানে সেপারেট সেগমেন্ট। সেই ক্ষেত্রে এখানেও আমার দুইটা কন্ডিশন আছে, একটা 10% এর প্যারামিটার, একটা 75% এর প্যারামিটার। তার মানে খেয়াল করে দেখেন, আমরা এই বি যে কোয়েশ্চেন্সটা, ইট ইজ কমপ্লিটলি বেসড অন আওয়ার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সো আমি আপনাদেরকে কোয়েশ্চেন্সটা আগে থেকে দেখালাম এই কারণে, কেননা এই কোয়েশ্চেন্সটা আমরা প্র্যাকটিস করব, এবং আমি আপনাদের এথিক্যালস কোয়েশ্চেন্সটা আপনারা কিভাবে মানে আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে, মানে আপনারা কিভাবে এই কোয়েশ্চেনটা প্ল্যানিং করবেন, জাস্ট এটার একটা ডেমো কোয়েশ্চেন্স আমরা দেখালাম। তার মানে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে সেকশন এ তে আমরা যেই 20 মার্কের কোয়েশ্চেন্সটা পাবো, এই 20 মার্কসের মধ্যে আমার 18 মার্কস হবে হচ্ছে আনসার, আর 2 মার্কস থাকবে হচ্ছে আমার প্রফেশনাল মার্কস। এর মধ্যে মোর দেন 50% থাকবে হচ্ছে ইথিক্স থেকে, আর বাকি যে 8 মার্কস অথবা 10 মার্কস সেটা থাকবে হচ্ছে আমার ফ্রম স্পেসিফিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে। তো আমরা যেহেতু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমরা কোশ্চেন মানে আমাদের প্র্যাকটিস স্টার্ট করব, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলোর যেই অ্যাপ্লিকেবল পয়েন্ট সেটা আমরা এই কোশ্চেনে আনসারতে নিয়ে আসতে পারবো। বাট এখানে মোর ফোকাস যেটা আমরা ইথিক্যাল কোশ্চেনটার দিকে দেয়, এবং মোস্টলি স্টুডেন্টরা ইথিক্সে খুব ভালো করে, কেননা এটার আসলে একটা বড় কারণ, আমাদের পার্সপেক্টিভ থেকে বড় কারণ, আমরা জানি যে আসলে আসলে ইথিক্যাল প্রবলেমটা কিভাবে মানে অ্যারাইজ করতে হয়। সো উই আর মানে frankly speaking, মানে from the Bangladesh perspective, so much unethical. So we already know মানে কি কি আসলে ethics মানে আছে যেটাকে আমি ফলো না করলে আসলে আনএথিক্যাল হয়, অথবা যেটাকে আমরা বলি ইথিক্যাল থ্রেট অ্যারাইজ করে। হ্যাঁ, সো ওইটাই আমরা বেসিক্যালি আজকে একটু ডিসকাশন করব। এবং এখানে আমরা এই যে বেসিক ডেফিনেশন যেগুলো আছে, যেমন এথিক্স এর ডেফিনেশন কি, এটা আপনাকে কোনো ভমিটিং করতে হবে না, মানে ভমিটিং মিনাস আমরা যেটাকে বোঝাচ্ছি যে এটা আপনাকে জাস্ট লিখতে হবে না যে সেট অফ মোরাল প্রিন্সিপালস গাইডিং বিহেভিয়ার, ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট। ইভেন দো আপনারা যারা জানেন অথবা যাদের আইডিয়া আছে, আমাদের 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স আছে, 5 পিলার অফ এথিক্স আছে অ্যাজ পার আইএফএসসি কোড অফ এথিক্স এন্ড এসএসসিএ কোড অফ এথিক্স। সেই ক্ষেত্রে ওই কোড অফ এথিক্সটাও আমাকে আসলে আলটিমেটলি ভমিট করতে হবে না, ওইটা মুখস্থ আনসার করতে হবে না, মুখস্থ লিখতে হবে না। সো উই আর নট সাপোজ টু ডু যে আমার সে ফর এক্সাম্পল অবজেক্টিভিটি কি এটা ডেফিনেশন লিখতে হবে না, ইন্টিগ্রিটি কি এটা ডেফিনেশন লিখতে হবে না, প্রফেশনাল বিহেভিয়ার কি এটা ডেফিনেশন লিখতে হবে না। আই এম নট সাপোজ টু ডুইং দিস থিং ইন এসবিআর এক্সাম। সো এইটা আপনাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা আনসার ইয়েতে যখন যাব তখন এই জিনিসগুলো নিয়ে আরেকটু ডিটেলস ডিসকাশন করব। বাট একটা বেসিক জিনিস যেটা আমরা বললাম, আই হ্যাভ টু নো হোয়াট ইজ অবজেক্টিভিটি, বাট আই এম নট সাপোজ টু ডিফাইন ইট, or I'm not supposed to write it down line by line what is called objectivity. I am not supposed to do or write any familiarity trait, integrity trait, self-interest trait, self-review trait, advocacy trait, intimidation trait. I have to identify যে এইখানে কোন ট্রেটটা অ্যারাইজ করছে। সো প্লিজ you should act like a doctor, মানে আপনাকে ঠিক যেভাবে চিন্তা করতে হবে, you have to identify the disease, you have to diagnose the disease, and then you have to recommend the medicine. সো আপনাকে এই জিনিসটা মাথায় রেখে তারপরে হচ্ছে আপনাকে অ্যান্সারটা চিন্তা করতে হবে, যে আপনি কখনোই জাস্ট আপনার ওই মানে আপনি এইভাবে বলে দিতে পারেন না যে এইটা হইলে কোভিড হবে, এইটা হইলে এইটা হবে। সো উই অল নো যে কোনটা হইলে কি হবে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট প্রবলেম, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট ডিলেমা, এথিক্যাল যে ইস্যুসটা আছে সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। অ্যান্ড এটা যখন আপনি ডিফাইন করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে কেন এই প্রবলেমটা নিয়ে ডিসকাশন করছেন, মানে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইউর এথিক্যাল কনসিডারেশন। ফার্স্ট অফ অল আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, you are becoming a professional accountant, you are becoming a SCCA member. Now my question to you guys, as an SCCA member, as a professional accountant, আপনি কি আপনার সেলফ ইন্টারেস্টে কাজ করবেন, মানে আপনি কার বেস্ট ইন্টারেস্টে কাজ করবেন, আপনি কি আপনার বেস্ট ইন্টারেস্টে কাজ করবেন, না আপনি পাবলিকের বেস্ট ইন্টারেস্টে কাজ করবেন, মানে স্টেক হোল্ডারদের বেস্ট ইন্টারেস্টে কাজ করবেন? হোয়াট ইউ নিড টু অ্যাক্ট অন।
প্লিজ স্পিক আপ। আপনারা আপনাদের সেলফ ইন্টারেস্টেই কাজ স্টেক করবেন। হোল্ডারদের সো স্টেক ইউ হোল্ডারদের বেস্ট So you have to act for the best interest of public, for stakeholders, right? So apni as a professional accountant, you are not personal accountant. Okay? You are not personal accountant. You have to act for the best interest of your public, of your stakeholders. So you are not supposed to do any unethical things. আপনি bribery কাজ করতে পারবেন না, আপনি unethical কোনো interest benefit আপনি নিতে পারবেন না, আপনি কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আপনি কাউকে পাস করতে পারবেন না। ইউ আর নট সাপোজ টু ডু এনি হুইসেল ব্লোয়িং। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন এই ব্যাপারগুলো আপনার এখানে আসলে এরকম কোন স্পেসিফিক কোয়েশ্চেনের প্যাটার্ন নাই যেটা আপনাকে মুখস্থ করে যেতে হবে এন্ড দেন আপনাকে জাস্ট বমি করে দিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু বি ওপেন এন্ডেড। আপনাকে সিনারিওটা ভালো করে দেখতে হবে, সিনারিওটা ভালো করে দেখে দেন আপনাকে ডিটারমাইন করতে হবে এখানে আসলে কি পরিমাণ ইথিক্যাল ইস্যুসটা অ্যারাইজ করছে এন্ড দেন যেটা আমরা বলছিলাম অ্যাজ এন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ competent professional accountant, you have to act for the best interest of stakeholders. Stakeholders means you should not only act for your shareholders, you have to act for your shareholders, employees, lenders, suppliers, government and general public. Okay, so that is your main জব রোল, দ্যাট ইজ ইউর মেন রেসপন্সিবিলিটি। সো এইটা আপনাকে আগে ভালো করে ডিফাইন করতে হবে আপনার নিজেকে, বিকজ ওয়ান্স ইউ বিকাম প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট you have to consider your related party, you have to consider your affected party is stakeholders। কেননা একটু ভালো করে চিন্তা করে দেখেন, বিকজ অফ আপনার কোনো একটা অপিনিয়নের জন্য, আপনার কোনো একটা রিপোর্টিং এর জন্য আপনার যারা স্টেক হোল্ডার্স আছে, যেটা আমরা সবাই জানি, এই স্টেক হোল্ডার্স তারা তাদের ইকোনমিক ডিসিশনটা মিসগাইডেড হবে। সো আপনি এমন কোনো কিছু আপনার স্টেক হোল্ডারকে রিপোর্ট করতে পারেন না, আপনি এমন কোনো কিছু আপনার স্টেক হোল্ডারদেরকে আসলে নোটিফাই করতে পারেন না যে কারণে তাদের ডিসিশন মেকিংটা আসলে মিসগাইডেড হবে। এবং এই ইথিক্যাল পয়েন্ট গুলো আসলে কোন কোন গ্রাউন্ড থেকে আপনাকে আসলে কনসিডার করতে বলে এক্সামিনার? তিনটা মেইন গ্রাউন্ড। নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন কোন একটা মানে পে কার্ড অথবা স্যালারি ইনক্রিজ অথবা কোনো কিছু পেমেন্ট আপনি ইনক্রিজ করা, কনসালটেন্সি ফি সহ, এই এই পার্সপেক্টিভে আপনাকে যখন কোনো একটা এথিক্যাল কনসিডারেশনের কথা বলবে। নাম্বার টু, আপনি এমন একটা সিচুয়েশনে আছেন যেটা আপনার রিপোর্টের উপর বেস করে হয়তো বা কোনো ফান্ডিং হবে, ফাইন্যান্সিং হবে, মানে হচ্ছে নিউ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে তখন হয়তো বা আপনার কোন একটা ফ্যামিলিয়ারিটি প্রেশার থাকতে পারে, আপনার হয়তো বা কোন একটা ইন্টিমিডেশন থ্রেট থাকতে পারে যে আপনি রিপোর্টটা এমন ভাবে করেন, ম্যানিপুলেট করেন সো দ্যাট এই ফান্ডিংটা আমরা পাই, যেটা ইউজুয়ালি অনেক সময় আমরা করি ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, ম্যানিপুলেটিভ অ্যাকাউন্টিং। আর নাম্বার থ্রি, এই কাজটা আমরা মোস্ট অফ দ্য টাইম করি, মানে সেটা হচ্ছে কোন একটা শেয়ার মার্কেটে লিস্টিং এর জন্য, মানে যখন আমরা কোন একটা শেয়ার মার্কেটে ইনলিস্টেড হইতে চাই তখনও দেখা যায় এরকম অনেক আনইথিক্যাল কাজ অথবা রিপোর্টিং আসলে করা হয়, যেটা ইন ফিউচারে আসলে পরবর্তী যারা স্টেক হোল্ডার হন তাদের জন্য এটা নেগেটিভ একটা এফেক্ট পড়ে, ইকোনমিক অথবা সোশ্যাল একটা এফেক্ট পড়ে। সো আপনাকে আগে এইটা ডিফাইন করতে হবে যে অ্যাজ এন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনার যে কোনো অ্যাকশন, আপনার যে কোনো একটা রিপোর্টিং দ্যাট উইল অ্যাফেক্ট your stakeholders, and that stakeholders will take their economic decision based on your provided report। তার মানে আপনি এমন কোন একটা রিপোর্ট, এমন কোন একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এমন কোন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তাদেরকে প্রোভাইড করতে পারবেন না। ক্যান ইউ হিয়ার মি? ইয়া আই ক্যান হিয়ার ইউ। ওকে আচ্ছা স্যার, টেস্ট করছিলাম। ওকে। তো স্যার একটা হ্যাঁ একটু স্যার কোয়েশ্চেন করি স্যার, একটু টপিকের বাইরে। আহ, প্লিজ। স্যার আমাদের টাইমিং কি স্যার চেঞ্জ হয়ে যাবে লাস্ট মানে রেগুলার টাইমিং নাকি স্যার? এটা আমরা একটু ক্লাসের শেষে ডিসকাশন করবো। আই হ্যাভ অলরেডি ইন হ্যাঁ মাই হ্যাঁ মাইন্ড। হ্যাঁ, মানে জাস্ট শেষ করার আগে আপনাদের সবার কাছ থেকে কনসেন্ট নিয়েই যে আমরা ফ্রাইডে এবং স্যাটারডে যেভাবে ক্লাসটা করতেছিলাম সেভাবে কি করতে পারবো কিনা, প্লাস আরেকটা এক্সট্রা ক্লাস যেটা আমরা বলছিলাম যে আমাদের 3টা ক্লাস করে লাগবে উইকলি। সো সেটা আপনাদের সবার মানে কনভেনিয়েন্সটাকে আমি কনসিডার করি, দেন ডিক্লারেশনটা দিয়ে আমি গ্রুপে জানিয়ে দিব। এটা আমি ক্লাসের শেষে ইনশাল্লাহ শেষ ওকে করার ওকে আগে আপনাদের বলবো।
হ্যাঁ, জি স্যার, সরি ফর ইন্টারাপ্টিং। নো 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 ইটস ফাইন, মানে কারণ এটা আমার এমনিতেও মাথায় আছে, যদি কোনো কারণে আমি ভুলে যাই ক্লাসের শেষ হওয়ার আগে মানে আমাকে একটু জাস্ট মনে করিয়ে দিন। সো ঠিক যে কথাটা আমরা বলছিলাম, তার মানে আজকের যে টপিকটা, এই টপিকটা মোস্টলি আপনি যে রোলটা প্লে করবেন, যেমন অফকোর্স আপনি একটা সার্টেন টাইম পরে ফাইন্যান্স ডিরেক্টর হবেন, আপনি একটা সার্টেন টাইম পরে হচ্ছে ফাইন্যান্স লিড হবেন, সিএফও হবেন। সো সেইখানে আপনি আসলে কি কি ডিলেম্মা ফেস করতে পারেন, সেই ডিলেম্মা গুলা, সেই ইথিক্যাল ডিলেম্মা গুলা আপনি কিভাবে সলভ করবেন, কিভাবে আপনি আসলে রিজলভ করবেন। যেমন এরকম অনেক প্রবলেম হয় যে আপনি হয়তো বা একটা পাবলিক লিস্টেড কোম্পানিতে চাকরি করছেন, আহ, আপনার কোন একটা ফ্রেন্ড সে হয়তো বা এই কোম্পানির শেয়ার ওন করে। তো আপনি এমন কোন ইনফরমেশন তাদের সাথে ডিসকাশন করতে পারবেন না যে ইনফরমেশনের কারণে আপনার ফ্রেন্ড দে দে মাইট গেট এনি ফাইন্যান্সিয়াল বেনিফিট। এই যে ইথিক্যাল যে ব্যাপারগুলা, সেই ব্যাপারগুলো আপনাকে খুব খুব সূক্ষ্ম ব্যাপারটা, বাট সেটা আপনাকে খুব প্রফেশনালি ডিল করতে হবে। তারপর আমরা অনেক সময় দেখি, যেহেতু আমরা এখন টেকনোলজির যুগে আছি, তো এই জায়গাটাতে আমাদের এরকম অনেক জায়গায় আমরা দেখি, যেমন আমি প্রিভিয়াস যে অফিসে ছিলাম, ইভেন এখনো এই একই প্রসিডিউরটা আছে যে আমরা আমাদের পার্সোনাল কোনো মানে ফোনে অথবা পার্সোনাল কোনো ল্যাপটপে আমরা আমাদের অফিসিয়াল কোনো কিছুতে আসলে করতে পারবো না, মানে অফিসিয়াল কোনো কিছু আমরা আসলে লগ ইন করতে পারবো না। তারপর আমাদের যে ওয়েবসাইট গুলো দরকার নাই, সেই ওয়েবসাইট গুলো হয়তো আমার অফিসিয়াল ল্যাপটপ থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না। ইভেন দো এমনও কিছু ইথিক্যালস ব্যাপার আমরা দেখি যে অনেক সময় ডেটা থেফট হয় অথবা কোনো কারণে ডেটা লস হয়, সেটার একটা মেইন রিজন হইতে পারে হয়তো বা আমরা আনঅথরাইজড কোনো অ্যাপ ইউজ করি, যেমন হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক সময় প্রত্যেকটা অফিসে আসলে অথরাইজড না। সো এই ধরনের যে ইথিক্যালস যে ডিলেম্মা গুলা থাকে, তারপর অনেক সময় এরকম হয় যে আপনি কোনো একটা প্রবলেম ফেস করার জন্য আপনাকে ব্রাইব দিতে হবে, মানে ট্যাক্স অফিস ডিল করতে হলে যেটা হয় আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। বাট আপনি এরকম দেখবেন যে জাপানিজ ক্লায়েন্ট অথবা জাপানিজ যারা কোম্পানি আছে অথবা আদার্স যে কান্ট্রির যে কোম্পানি গুলো আছে, সুইডিশ যে কোম্পানিজ গুলো আছে, এরা কিন্তু কখনোই এই যে ব্রাইব অথবা গিফট অথবা এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু তারা কখনোই আসলে অ্যালাউ করে না, অ্যাকসেপ্ট করে না। মানে দ্য ওয়ে দে ডিল, যে গভর্নমেন্ট থেকে যদি আপনাকে কোনো একটা ডিমান্ড সে দেয়, দে উইল পে ইট। বাট আমরা যেটা বাংলাদেশে ম্যাক্সিমাম টাইমে দেখি যে সেই ডিমান্ডটা অনেক বড়, সেই ডিমান্ডটা হয়তো বা ম্যানেজ করা যায় এবং কিছু টাকা পয়সা দিলে হয়তো বা ডিমান্ডটা 10 কোটি টাকা ছিল, সেটা হয়তো বা 10 লাখ টাকায় নেমে যাবে। তো এই যে নেচারটা বাংলাদেশের, এই নেচারটা অনেক সময় আসলে আমরা ব্রাইবারির মাধ্যমে ম্যানেজ করে থাকি, আমরা স্পিড মানির মাধ্যমে ম্যানেজ করে থাকি। সেটা হয়তো বা অনেক কোম্পানি কিন্তু, মাল্টিন্যাশনাল কোম্পানি যারা প্রপার ইথিক্সটা মেনটেন করে, প্রপার গভর্নেন্সটা মেনটেন করে, তারা কিন্তু এই জিনিসগুলো আসলে অ্যালাউ করে না। সো এই ব্যাপারগুলো আপনাকে সিচুয়েশনটা দেখে তারপরে ওই অনুযায়ী আপনাকে একটা ইথিক্যালস গ্রাউন্ড থেকে কোশ্চেনটা আনসার করতে হবে। যেমন একটু আগে আমরা বলছিলাম যে আপনি এমন কোন একটা হুইসেল ব্লোয়িং করতে পারবেন না। হুইসেল ব্লোয়িং মানে হচ্ছে আপনি কোন একটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন উইদাউট অথরাইজড চ্যানেল, যেটা ফাইন্যান্সিয়ালি বেনিফিট দিতে পারে কাউকে, সেটা আপনি কখনোই ইনফরমেশনটা উইদাউট অফিসিয়াল চ্যানেল আপনি পাস করবেন না। যেমন অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলাতে আপনি ধরেন সে ফর এক্সাম্পল ইনভেস্টমেন্টের যে রেট গুলা থাকে, সেটা যদি ক্লায়েন্ট জানতে চায় আপনি হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন না, সেটা আপনাকে মেইলে জানাতে হবে, মেইলের একটা প্রপার ট্রেল থাকতে হবে। সো এই যে প্রফেশনাল বিহেভিয়ারের যে ব্যাপারগুলো, সেটা আপনাকে অলওয়েজ ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আপনি ঠিক এইভাবে আপনার প্রফেশনাল এথিক্সটাকে মেনটেন করবেন, আপনার ইথিক্যালস বিহেভিয়ারটাকে আপনি মেনটেন করবেন। ওকে, দেন আমরা যে জিনিসটা আমরা বলছিলাম যে আপনাকে বেসিক্যালি মানে শুধু শেয়ার হোল্ডারদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে না, আদার স্টেক হোল্ডার যারা তাদের পার্সপেক্টিভ থেকেও চিন্তা করতে হবে। এটার একটা আরেকটা বড় টপিক হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে আপনি সবসময় শুধু শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য কাজ করবেন না, কেননা শেয়ার হোল্ডার ছাড়াও আরো যারা স্টেক হোল্ডার্স আছে তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনও আপনাকে চিন্তা করতে হবে। যেমন একসময় আমরা সবসময় চিন্তা করতাম যে ওয়েলথ মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন মেন অবজেক্টিভ, দিস ইজ নট দ্য প্রাইমারি অর মেন অবজেক্টিভ ফর কোম্পানি। এটা আরো বাকি অবজেক্টিভ গুলোকে আপনাকে ডিফাইন করতে হবে। আপনার এমপ্লয়ীদের বেস্ট ইন্টারেস্ট চিন্তা করতে হবে, আপনার লেন্ডারের বেস্ট ইন্টারেস্ট চিন্তা করতে হবে, আপনার কাস্টমার সাপ্লায়ারের বেস্ট ইন্টারেস্ট চিন্তা করতে হবে। সো এই জন্য আমরা বলি ইউর ডিউটিস, মানে আমরা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমরা কিন্তু not only responsible to maximize shareholders wealth, rather
we have to ensure to maximize other stakeholders wealth as well. সো এই জিনিসগুলো আমাকে আলটিমেটলি এথিক্যাল গ্রাউন্ড থেকে পয়েন্ট আউট করতে হবে। এন্ড আমি আবারও বলছি, আমি এই পয়েন্টগুলো একটু দ্রুত যাচ্ছি, কারণ আমাদের এখানে দুইটা মেইন জিনিস ডিসকাশনের ব্যাপার আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স গুলা কি, সেই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স আমি যদি ফলো করতে না পারি, তাহলে কি কি এথিক্যাল স্ট্রেট আমার অ্যারাইজ করে ইন মাই জব লাইফ, অর যেটা আমার অ্যারাইজ করবে ইন ফিউচার মাই জব লাইফ। এই জিনিসগুলাই বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন্স এ বেশি আসে। সো এই কারণে দেখা যায় আমরা মানে খুব বেশি আসলে এই জায়গাগুলোতে ডিসকাশন করছি না। তো আমাকে বেসিক্যালি ঠিক সেইভাবেই চিন্তা করতে হবে যে আসলে আমার ওই রিলেটেড কোয়েশ্চেন্স গুলো আমরা কিভাবে করবো। সো ম্যানিপুলেশন নিয়ে আমরা কথা বলছি, এটা নিয়ে আর নতুন করে কথা বলার কিছু নাই। কমপ্লায়েন্স বেসড অ্যাপ্রোচটা বলতে আমরা যেটাকে বুঝি যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রসেসটা এমন ভাবে ফলো করবেন সেটা যেন প্রপার কমপ্লায়েন্স ল রেগুলেশন ফলো করে করা হয়। ওকে। আরেকটা আছে প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ, যেটা আমরা ইউজুয়ালি ফলো করি আমাদের মানে বেসিক্যালি বাংলাদেশের পার্সপেক্টিভ, সরি ইউকে বেসড যে পার্সপেক্টিভ, সেটা হচ্ছে আমরা যদি রুলস বেসড এবং প্রিন্সিপাল বেসড এর মধ্যে মেইন ডিফারেন্সটা বলি, যে প্রিন্সিপাল বেসটা হচ্ছে যেখানে জাজমেন্ট ইউজ করার একটা জায়গা থাকে, যেটা স্পেসিফিক আসলে রুলস ওরিয়েন্টেড না, অনেক ফ্লেক্সিবিলিটি আমাকে দেয়, যেখানে অনেক প্রফেশনাল জাজমেন্ট আমি অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো ঠিক যে কথাটা আমরা বলছিলাম এতক্ষণ ধরে, যে আপনাকে মেইনলি যে কোয়েশ্চেন্সটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স, ইন্টারন্যাশনাল কোড অফ এথিক্স প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস, মানে আইএসবিএ যে জিনিসটা প্রোভাইড করে। মানে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা প্রফেশনাল অ্যাকাউন্টিং বডির মেইন রিপোর্টিং অর রেগুলেটর বডি হচ্ছে আইএফএসসি। যেমন দেখেন এখানে যদি ওয়েবসাইটটাতে আপনি যান আইএফএসসি, এখানে আইএফএসসির আলটিমেটলি ওরা কি করে, ওদের কি কি কাজ এবং ওরা কারা, এই সবগুলো জিনিস আসলে এখানে দেওয়া আছে। সো এটা জাস্ট আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক ডিসকাশন করি, এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক পয়েন্ট থাকে। সো এইখানে আমার ইথিক্যাল যে স্ট্যান্ডার্ড গুলো আছে, মানে আমার আমার যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স, আপনি ইভেন এসএসসি এর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স একই জিনিস। সো আলটিমেটলি এইটা আপনাকে কমপ্লাই করতেই হবে। এন্ড কি মানে অলওয়েজ রিমেম্বার দ্য মেইন পার্ট, আমরা কেন এই জিনিসটা ভুলে যাই মাঝে মাঝে, যে আমাদের কিন্তু এসএসসি মেম্বার হওয়ার জন্য তিনটা পাস করতে হবে, ট্রিপল এক্সামস, এক্সপিরিয়েন্স অ্যান্ড এথিক্স। সো ঠিক এই যে এথিক্স এর যে ব্যাপারটা আমরা বলতেছি, এটার জন্য কিন্তু সেপারেট মডিউলই আছে, সেপারেট একটা মানে আমার এথিক্স মডিউল, যেটা আমাকে আলাদা করে ইপিএসএম পাস করতেই হবে। সো এটা আমার জন্য খুবই ইন্টিগ্রাল পার্ট টু বিকাম অ্যান এসএসসি মেম্বার। আর নট অনলি দিস, আমি জাস্ট এথিক্স পাস করে গেলাম তাহলেই আমি মেম্বারশিপ পেয়ে গেলাম, আমার কন্টিনিউ হলো ব্যাপারটা তা না। সেটা আমাকে প্রপারলি মেনটেন করতে হবে। আমার ইন মাই এভরি জব লাইফ সেটা আমাকে প্রপারলি মেনটেন করি আসলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা, কোনো কনসালটেশন দেওয়া, কোনো ফাইন্যান্সিয়াল গাইডেন্স প্রোভাইড করা, ইভেন দো অডিট করা, ইভেন দো কোনো ক্রেডিট রেটিং এর কাজ করা, যে কাজে আমি করি না কেন, এক কথা আমি আমার জব লাইফে রিলেভেন্ট যত কাজে আমি করি না কেন, টু ডু মাই জব, টু ডু মাই রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু বি ইথিক্যাল। সেটা আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং সেই ইথিক্যাল ব্যাপারটা আপনি কিভাবে এনশিওর করবেন, আপনাকে পাঁচটা পিলার মানতে হবে, মানে আপনাকে পাঁচটা পিলার প্রপারলি ফলো করতে হবে। পিলার গুলা কি কি, এই প্রত্যেকটা পিলার আপনারা অলরেডি অডিট অ্যান্ড অ্যাসুরেন্সে কভার করে আসছেন। তো আমি আপনাদের কাছ থেকেই জানবো এই পিলার গুলার আসলে প্রত্যেকটা বলতে আমরা কি বুঝি। যেমন ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝি, অবজেক্টিভিটি বলতে আমরা কি বুঝি, প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউপিয়ার বলতে আমরা কি বুঝি, কনফিডেন্সিয়ালিটি বলতে আমরা কি বুঝি, অ্যান্ড প্রফেশনাল বিহেভিয়ার বলতে আমরা কি বুঝি। সো প্লিজ একজন একজন করে আমাকে একটু বলেন যে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি বলতে আমরা আসলে কি বুঝি, হোয়াট ইজ ইন্টিগ্রিটি, প্লিজ পিক আপ ইন্টিগ্রিটি। কেউ কি বলবেন না কষ্ট করে? ইন্টিগ্রিটি মানে স্যার আমার একটা স্পেসিফিক গাইডলাইন আছে যেটা আমি স্যার নিজে ফলো করতে চাই আর কি। ওকে, বাকিরা কেউ মানে সবাই মিলে একটু হেল্প করেন আপনারা। আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বলতেছি, এই টপিকটা আমি
স্পেসিফিক্যালি ডেফিনেশনের দিকে বেশি যাচ্ছি না, কেননা এর প্রত্যেকটা জিনিস আপনারা অলরেডি F1 এও পড়ে আসছেন, অলরেডি ডাবল এতে পড়েও আসছেন, অ্যাপ্লাইও করে আসছেন। সো প্লিজ একটু আমাকে হেল্প করেন এই জায়গাটাতে, যে ইন্টিগ্রিটি বলতে আপনারা আসলে কি বুঝেন? ইন্টিগ্রিটি শর্টে বলতে গেলে এখানে যদি বলি, তো এই পার্সপেক্টিভে বলা হবে যে ইন্টিগ্রিটি মিনস যে আমার ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রুথফুলনেস ব্যাপারটা আর কি। Okay, so transparency, truthfulness, or it is like honesty, right? So you have to be honest. আপনি যখনই যে কাজটা করেন না কেন, you have to be honest and you have to be transparent. Okay, that's fine. Perfect. মানে so আপনার কাজের ক্ষেত্রে ইন্টিগ্রিটি থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। You cannot be dishonest. Then objectivity. What does mean objectivity? অবজেক্টিভিটি হচ্ছে যে আমার যে টার্গেট থাকবে হুম, বা আমার যে অ্যালোকেটেড কোনো রিসোর্স বা গোল থাকলে আমি সেই গোলের প্রতি ফোকাস থাকবো আর কি। okay, okay. Anyone? Anyone? অবজেক্টিভিটির আমি যদি প্রপার ওয়ার্ডিংটা বলি, অবজেক্টিভিটির প্রপার ওয়ার্ডিংটা হচ্ছে আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এটা হচ্ছে প্রপার ওয়ার্ডিং। হ্যাঁ, অবজেক্টিভিটি মানে আপনার মধ্যে ওই আনবায়াসনেস থাকতে হবে, হ্যাঁ, আপনার ওই ওই আনবায়াস। হ্যাঁ ওই নিউট্রালিটিটা থাকতে হবে। যেমন যেটা যেটা মানে দিস ইজ ফ্রড, ইউ হ্যাভ টু টেল দিস ইজ ফ্রড, so this is not right, you have to tell, you have to be objectivity, you have to maintain your objectivity, yeah, it is not right. That is called objectivity. Okay, you cannot be biased. আপনি কোন একটা ইনফ্লুয়েন্স হয়ে বায়াস হতে পারবেন না, তাহলে আর আপনার অবজেক্টিভিটি থাকলো না। সো প্লিজ বি স্পেসিফিক, কেননা এটি আপনাকে আপনার ক্যারেক্টারটাকে ডিফাইন করবে। আপনি যখন কোন একটা কোয়েশ্চেন্সটা ফেস করতে যাবেন, তখন দেখবেন এইরকম কোন সিনারিও আপনি ফেস করছেন কিনা যে আপনাকে হয়তো বা বায়াস হয়ে যাওয়ার একটা সিচুয়েশন আছে, দেন ইউ হ্যাভ টু টেল নো, ইউ হ্যাভ টু বি নিউট্রাল, ইউ হ্যাভ টু বি আনবায়াসড। ওকে, নাও নাম্বার 3, প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার। এখানে দুইটা জিনিস আছে, হ্যাঁ, একটা হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স, আরেকটা হচ্ছে ডিউ কেয়ার। সো প্লিজ এই জিনিসটা একটু ভালো করে চিন্তা করবেন যে প্রফেশনাল কম্পিটেন্স বলতে আমরা আসলে কি বুঝি। প্রফেশনাল কম্পিটেন্স বলতে আমরা তিনটা জিনিসকে বুঝি। হ্যাঁ, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ, ইউ হ্যাভ টু হ্যাভ এক্সপিরিয়েন্স, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ স্কিলস। ওকে, সো এই যে আপনার নলেজও থাকতে হবে রেলেভেন্ট, আপনার এক্সপিরিয়েন্সও থাকতে হবে, দেন ইউ বিকাম স্কিলস। এটা শুধু থাকলেই হবে না, এটা আপনাকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে, দ্যাট ইজ কল্ড প্রফেশনাল কম্পিটেন্স। এই চারটা জিনিসের কম্বিনেশনকে আমরা বলি প্রফেশনাল কম্পিটেন্স। যেমন বিগ ডাটা আপনার নলেজ আছে কিনা, যে সাইবার সিকিউরিটি আপনার নলেজ আছে কিনা, দ্যাট ইজ কল্ড মেশিন লার্নিং, আপনার নলেজ আছে কিনা, দ্যাট ইজ কল্ড আইএফআরএস এর আপনার নলেজ আছে কিনা, আইএফআরএস নতুন যেটা আসে সেটা আপনি ডেভেলপড আপডেট করছেন কিনা আপনার নলেজটাকে, দ্যাট ইজ কল্ড প্রফেশনাল কম্পিটেন্স। আপনার নলেজ থাকতে হবে, আপনার এক্সপিরিয়েন্সও থাকতে হবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু বি স্কিলড। শুধু এটা হইলেই হবে না, সেটা আপনাকে প্রপারলি, যেটা আমরা আমরা সবাই জানি, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে, এসএসসি মেম্বার হিসেবে আমাদের সবাইকে প্রতি বছর সিপিডি ডিক্লেয়ার করতে হয়, কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট। এটা মানে হচ্ছে আপনি আপনার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেমন যেহেতু আই এম টিচিং এসবিআর, I have to develop the relevant accounting standard, যেমন S1 S2 যেটা চলে আসছে sustainability, I have to learn it and you guys have to learn it. So that is called professional competence. Now what is due care? Due care means you have to work like diligently, আপনাকে properly with স্যার the, আপনার স্ক্রিনটা কি এক জায়গায় আছে? না মানে এক জায়গায় বলতে আমরা স্টাডি হাবে আছি। ও আচ্ছা আচ্ছা, এটা এতক্ষণ শো হচ্ছিল না কোডটা। আচ্ছা এখন ঠিক আছে। জি। ওকে, সো ডিউ কেয়ার বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি, ইউ হ্যাভ টু ওয়ার্ক লাইক প্রপার, আপনাকে টেক কেয়ার করে কাজটা করতে হবে, ডিলিজেন্টলি কাজটা করতে হবে, এবং খুব ডেডিকেটেডলি কাজটা করতে হবে। দ্যাট ইজ কল্ড প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। সো দেখেন, আপনি এমন কোন একটা সিনারিও পেলেন, যে সিনারিওতে হয়তো বা আপনি যে কাজটা করছেন, বিকজ আপনাকেই বেসিক্যালি সিচুয়েশনটা ফেস করতে হবে, আপনি যে কাজটা করছেন সেখানে হয়তো বা কম্পিটেন্সির একটা অভাব আছে। সো ইউ হ্যাভ টু টেল যে কম্পিটেন্সের কি কি প্রবলেম এখানে আছে, এবং যে কারণে কম্পিটেন্সটা ঠিক মতো ফলো করা হচ্ছে না, যেখানে হয়তো বা ডিউ কেয়ারটা হচ্ছে না,
আপনার হয়তো বা আরো অ্যালার্ট হইতে হবে, আরো অ্যাওয়ার অফ থাকতে হবে কাজ করার ক্ষেত্রে। সো দ্যাট ইজ কল্ড প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার। নাও নাম্বার 4, confidentiality. Pillar number 4 is confidentiality. And I guess you guys know what is called confidentiality. সেটা হচ্ছে আপনি কোন একটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন উইদাউট প্রপার পারমিশন, উইদাউট প্রপার চ্যানেল, উইদাউট প্রপার অথরাইজেশন, you cannot reveal the information to any unauthorized party. মানে আপনি কোন একটা কনফিডেন্সিয়ালিটি, এক কথায় আপনি আপনার কনফিডেন্সিয়ালিটি ব্রিচ করতে পারবেন না। You have to maintain the confidentiality. You have to maintain দ্য প্রফেশনাল বিহেভিয়ার, যেটা আসলে পরবর্তী পয়েন্টে আমরা জানবো যে আপনি এমন কোন ইনফরমেশন, আপনার একটু আগে আমরা ডিসকাশন করছিলাম যে আপনি কোন একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন আপনার ফ্রেন্ডের সাথে ডিসকাস করছেন, সেটা হয়তো বা তার ফ্রেন্ড ওইখান থেকে কোনো একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট নিচ্ছে, দ্যাট ইউ ক্যান নট ডু। সো ইউ হ্যাভ টু মেনটেন ইউর কনফিডেন্সিয়ালিটি। মানে আপনাকে কোন একটা সিক্রেট ইনফরমেশন, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা সিক্রেটই রাখতে হবে। ইউ ক্যান নট রিভিল উইদাউট প্রপার পারমিশন। অ্যান্ড ফাইনালি প্রফেশনাল বিহেভিয়ার, আমরা সবাই এই জিনিসটা কম বেশি জানি, অ্যান্ড এই জিনিসটার অনেক অভাব আছে আমাদের। যেমন ধরেন এখানে অনেক প্রফেশনাল বিহেভিয়ারের মধ্যে ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক পাঞ্চুয়ালিটি, আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে, আপনার কাজের ওয়ার্ডের ক্ষেত্রে প্রফেশনাল একটা টাচ, পলিশ থাকতে হবে। যেমন আপনি যখন ইমেইলটা লিখবেন, সেই ইমেইলে একটা প্রফেশনাল প্যাটার্ন থাকতে হবে। আপনি যখন কোনো কমিউনিকেশন করবেন, আপনি যখন কোথাও কথা বলবেন, you have to be professional. So you cannot act like you are not professional. So আপনাকে ঠিক সেই বিহেভিয়ারটা মেনটেন করতে হবে। আপনি যখনই, যেমন এটা যখন রিপোর্ট আপনি লিখবেন, রিপোর্টটা প্রফেশনাল কিনা, সেটা আপনাকে ফরম্যাট ঠিক আছে কিনা, সেটা প্রপার হেডিং আপনি দিচ্ছেন কিনা, সেই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো দ্যাট ইজ দ্য 5 পিলার্স। এই 5 পিলার্সে আপনাকে ডিফাইন করতে হবে না, আমি আবারও বলছি 5 পিলার্স আপনাকে ডিফাইন করতে হবে না, আপনাকে সিনারি স্পেসিফিক করে দেখতে হবে যে এই সিনারিওতে কোন পিলারটা আসলে ব্রিচ হচ্ছে, মানে কোন পিলারটা আপনি আসলে মেনটেন করছেন না, এবং এইটার কারণে কি ইথিক্যাল থ্রেট অ্যারাইজ করছে, এন্ড দেন এটার অ্যাকশন কি হবে। সো প্লিজ আপনার কোয়েশ্চেনের অ্যান্সার প্যাটার্নটা কিন্তু আমি বলে দিচ্ছি যে আপনি কিভাবে কোয়েশ্চেনটা অ্যান্সারের জন্য প্ল্যানিং করবেন। আপনি কখনোই বলবেন না ইন্টিগ্রিটি ইজ অনেস্টি, আপনি কখনোই বলবেন না অবজেক্টিভিটি মিনস ইউ হ্যাভ টু বি আনবায়াসড, বি নিউট্রাল, you have to tell the you have to follow the rules and regulations. So এই জিনিসগুলো আপনি বলবেন না। প্রফেশনাল কম্পিটেন্স, ইউ ক্যান নট সে যে এটার জন্য আপনার রেলেভেন্ট রুলস রেগুলেশন এইভাবে জানতে হবে, ফলো করতে হবে, দেন কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে হবে। কনফিডেন্সিয়ালিটি মিনস you cannot reveal any information, price sensitive information to the third party without the permission. So you are not supposed to do this type of direct ডেফিনেশন থিং, জাঙ্ক থিং। আপনাকে যেটা করতে হবে, ওই সিনারিও থেকে যদি সে কম্পিটেন্সের কোন একটা ব্রিজ হয়, সেটা আপনাকে ডিফাইন করতে হবে এবং সেটার এক্সপ্লেনেশনটা আপনাকে দিতে হবে। নট লাইক সবকিছু আপনাকে প্রত্যেকটা 5টা পয়েন্ট আপনাকে ডিসকাস করতে হবে। ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট। ওকে, সো এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। দেন এই এথিক্সটা যদি আপনি ঠিক মতো ফলো না করেন, আপনি যদি এই ইথিক্যালস স্ট্যান্ডার্ড গুলো যদি ঠিক মতো ফলো না হয়, সেটার জন্য আলটিমেটলি কি কি থ্রেট আপনি অ্যারেজ করবেন, হ্যাঁ, মানে আলটিমেটলি আপনার জন্য রেসপেক্টিভ থ্রেট গুলো কি কি হবে, সেটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। যেটা আমরা অলরেডি জানি যে এখানে বেসিক্যালি টোটাল 5 ধরনের থ্রেট আছে। ওকে ওকে ওকে, আচ্ছা, সরি। সো 5 ধরনের থ্রেট আছে। একটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট থ্রেট, একটা হচ্ছে সেলফ রিভিউ থ্রেট, একটা হচ্ছে অ্যাডভোকেসি থ্রেট, ফ্যামিলিয়ারিটি থ্রেট অ্যান্ড ইন্টিমিডেশন থ্রেট। এই প্রত্যেকটা থ্রেট, আমি আবারও বলছি, আপনাকে এটা লিখতে হবে না, দ্য থ্রেট দ্যাট ফাইন্যান্সিয়াল অর আদার ইন্টারেস্ট উইল ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইনফ্লুয়েন্স প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস জাজমেন্টস অর বিহেভিয়ার। নো, আপনার এটা আসলে ডিফাইন করার কোনো দরকার নাই, এবং এটা ডিফাইন করলে আপনি কোনো মার্কও পাবেন না। এক্সামিনার এই ডেফিনেশনের জন্য আপনাকে কোনো মার্কস দিবে না। রাদার আপনি আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স ফলো না করার কারণে কোন থ্রেটটা অ্যারাইজ করছে, সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং সেই থ্রেটটা সে কিভাবে মিটিগেট করবে, সেটা আপনি যদি বলতে পারেন, দ্যাট ইজ ইউর পারপাস। তো এখন আসেন, এই প্রত্যেকটা থ্রেটই আপনি জানেন। সেলফ ইন্টারেস্ট থ্রেট কি হবে, কখন হবে, যখন আপনি আপনার নিজের ইন্টারেস্টে কাজ করবেন, নট টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ পাবলিক।
টু দ্য স্টেক হোল্ডার্স। যেমন আপনি আপনার পার্সোনাল কোনো বেনিফিটের জন্য যদি কোনো কাজ করে থাকেন, আপনার যেমন অডিটরের ক্ষেত্রে যদি কোনো ফি বাড়ানোর ক্ষেত্রে যদি আপনি এরকম কোনো কাজ করে থাকেন, আপনার রেমুনারেশন যেমন প্রফিট রিলেটেড পে, আপনি এমন কোন একটা ম্যানিপুলেশন করলেন যেটার কারণে আপনার বোনাসটা বাড়বে, এই ধরনের কোনো ট্রেড যদি হয় সেটাকে আমরা বলি সেলফ ইন্টারেস্ট ট্রেড। এরপরে আসেন সেলফ রিভিউ ট্রেডটা কি। এটা আমরা সবাই কম বেশি বুঝতেই পারি যে আমি যখন আমার কাজটাই রিভিউ করব তখন এখানে একটা সেলফ রিভিউ ট্রেড অ্যারাইজ করবেই। কেননা যেমন আমরা একটু যদি অডিটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমি যদি ট্যাক্স কনসালটেন্সি দিই, আবার আমি যদি সেম টিমকে দিয়ে অডিট করাই, আমি যদি অ্যাকচুয়ারি সার্ভিস প্রোভাইড করি, আবার আমি যদি ওইটাকে অডিট করি, তাহলে অলওয়েজ দেয়ার উইল বি অ্যান ডিলেমা, দেয়ার উইল বি অ্যান সেলফ রিভিউ থ্রেড দ্যাট মাইট অ্যারাইজ। সো সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আপনার নিজের কাজটা নিজে রিভিউ করলে অলওয়েজ ইউ মাইট স্কিপ দ্য এরর্স, ইউ মাইট অ্যাভয়েড দ্য মানে ফ্রড, ইউ মাইট অ্যাভয়েড দ্য কোনো প্রবলেম যদি এখানে থাকে, ইস্যুস থাকে, সেটা হয়তো বা আপনি ইগনোর করে যাবেন। ইটস আ সাইকোলজিক্যাল থিং দ্যাট ইজ কল্ড সেলফ রিভিউ ট্রেড। অ্যাডভোকেসি থ্রেড, অ্যাডভোকেসি থ্রেড মিনস মানে ইট কামস ফ্রম দ্য অ্যাডভোকেট। মানে আমরা যেরকম লয়ারকে দেখি যে লয়ার তার ক্লায়েন্টকে অ্যাডভোকেট করে, মানে সে তাকে আসলে রিপ্রেজেন্ট করে টু দ্য কোর্ট ইন ফ্রন্ট অফ দ্য অনারেবল জাজ। সো এই ধরনের কোনো কাজ আপনি করতে পারবেন না, লাইক ইউ ক্যান নট অ্যাডভোকেট ইউর এমপ্লয়ি অর ইউ ক্যান নট অ্যাডভোকেট ইউর ক্লায়েন্ট। যেমন আপনার বিহেভিয়ার এমন কিছু করতে পারবেন না যেটার কারণে পিপুল মনে করে, পাবলিক মনে করে ইউ আর like talking from the perspective of client or you are talking from the perspective of your customer. So এই ধরনের কোনো advocacy trait যেন না থাকে। Familiarity trait, close relationship, close relatives, যাদের সাথে আপনার লং টাইম একটা ফ্রেন্ডশিপ আছে, ক্লোজ ফ্যামিলি মেম্বার। তো এই ধরনের কারোর সাথে যদি কোনো কাজ করেন, যেমন আপনার কোনো এমপ্লয়ি যদি এরকম হয় যে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, আপনার ফ্যামিলি মেম্বার্স, তো এই ধরনের কারোর সাথে যদি আপনার কোনো প্রবলেম অ্যারাইজ করে, দ্যাট ইজ কল্ড ফ্যামিলিয়ারিটি থ্রেট। অথবা আপনি অনেক অনেক বছর ধরে অডিট করছেন আপনার কোনো একটা, আপনি অনেক বছর ধরে কোম্পানি অডিট করতে করতে দেখা যাচ্ছে সবার সাথে একটা ক্লোজ রিলেশন বিল্ড আপ হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ফ্যামিলিয়ারিটি থ্রেট। আপনার কোনো ফ্রেন্ডকে আপনি একটা সিনিয়র পজিশনে বসাইছেন, দ্যাট ইজ কল্ড ফ্যামিলিয়ারিটি থ্রেট। আপনার কোনো রিলেটিভকে আপনি কোনো একটা আপনার অফিসিয়াল পজিশনে বসাইছেন, দ্যাট ইজ কল্ড ফ্যামিলিয়ারিটি থ্রেট। এই ধরনের কোনো কাজ করতে পারবেন না। যেমন আমি যে প্রিভিয়াস অর্গানাইজেশনে যেখানে ছিলাম ওইখানে এই ব্যাপারটা ছিল, যেমন আমরা আমাদের ক্লোজ কোনো ফ্যামিলি মানে আমার ব্লাড রিলেটেড যে রিলেটিভ আছে তাদেরকে আমরা আমাদের অফিসে কখনোই রিকমেন্ড করতে পারতাম না, মানে তাদের সিভি কখনোই আমাদের অফিসের জন্য আমরা রিকমেন্ড করতে পারতাম না। ইভেন দো একই অফিসে মানে লাইক অনেক জায়গায় এরকম আছে হাজবেন্ড ওয়াইফ হয়তো বা একই জায়গায় কাজ করতে পারবে না। সো এই ধরনের ফ্যামিলিয়ারিটি থ্রেট গুলো যেন অ্যারাইজ না করে, এই ধরনের ছোট ছোট মেজার গুলো আসলে নেওয়া থাকে। অ্যান্ড ফাইনালি ইন্টিমিডেশন থ্রেট। ইন্টিমিডেশন মানে হচ্ছে ভয় দেখানো কোনো কিছু, যে আমি হয়তো বা যেমন এটা অডিটরের ক্ষেত্রে অনেক সময় ফেস করে, অথবা এটা আমাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অনেক সময় ফেস করে, যে আমি কাউকে হয়তো বা ভয় দেখে কোনো একটা বেনিফিট নেওয়ার ট্রাই করছি, আমি কাউকে হয়তো বা ফাইন্যান্সিয়াল কোনো একটা থ্রেট দিচ্ছি। সো সেটার কারণে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে সেটাকে আমরা বলি ইন্টিমিডেশন থ্রেট। সো আপনি অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যদি এই ধরনের কোনো থ্রেট অ্যারাইজ করে, তার মানে ইউ আর নট প্রপারলি কমপ্লাইং উইথ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স। তো এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স এর ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, যাতে করে এই ইথিক্যাল থ্রেড গুলো অ্যারাইজ না করে। এবং ইথিক্যাল থ্রেড গুলো যদি অ্যারাইজ করে, ইউ আর নট ইন্ডিপেন্ডেন্ট, ইউ আর নট নিউট্রাল। বিকজ একটা জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে, ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আপনি যখনই যে কাজটা করেন না কেন আপনার কাজটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। সো এখানে কয়েকটা সিনারিও আছে, এই সিনারিও গুলো আপনাকে বলতে হবে যে আপনি এটাকে মানে কি টাইপের থ্রেড বলবেন। মানে যদিও এটা আসলে সিনারিও উপর আপনাকে ডিফাইন করতে হবে, বাট আপনি জাস্ট একটু দেখেন, থ্রেড অফ ডিসমিসাল ওভার ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট অ্যাপ্লিকেশন অফ অ্যান অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটা কি থ্রেড হইতে পারে? জাস্ট আপনারা এই কয়েকটা থ্রেড বলেন, অ্যান্সার নিচে দেওয়া আছে, আমরা একটু দেখবো। স্টেটিং পাবলিকলি দ্যাট ক্লায়েন্ট রেজাল্টস হ্যাভ ইমপ্রুভড প্রিভিয়াস ইয়ার্স বিফোর audit has been completed, providing actuarial valuations for an audit client, free use of client companies sporting facilities, মনে হচ্ছে advocacy, pressure to ensure a reductions fee, মনে হচ্ছে intimidation threat। তার মানে প্রত্যেকটা সিনারিওরই একটা পার্টিকুলার থ্রেট আছে, খেয়াল করে দেখেন। থ্রেট যেটা আমরা বলছিলাম, থ্রেট অফ ডিসমিসাল অফ ডিসএগ্রিমেন্ট, সো যে কোনো থ্রেট হইলে এটা বেসিক্যালি ইন্টিমিডেশন অথবা সেলফ ইন্টারেস্ট এখানে হতে পারে। স্টেটিং পাবলিক, যেটা আমরা বললাম একটু আগে, অ্যাডভোকেসি থ্রেট। Providing actuarial valuation, self review, free use of, so এটা
ফ্যামিলিয়ারিটি অথবা সেলফ ইন্টারেস্ট, প্রেশার এটাও ইন্টিমিডেশন ট্রেট। তার মানে এটা এটা একটা জাস্ট জেনেরিক এক্সাম্পল, বাট আপনি যখন কোন একটা কোয়েশ্চেন মানে প্র্যাকটিস করবেন, সেখানে আপনি দেখবেন যে আসলে ওই কোয়েশ্চেনের মধ্যে কিছু স্পেসিফিক জিনিস আপনার ওইখানে থাকবে, যে জিনিসগুলো আপনাকে আনসার করতে হবে বেসড অন দ্যাট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স অ্যান্ড এথিক্যাল ট্রেড। ওকে, সো আমরা বেসিক্যালি এতক্ষণ কি কি শিখলাম, এই জিনিসগুলো একটু অ্যাডভাইস আপনাকে কি কিভাবে করতে হবে জাস্ট এট এ গ্লান্স একটু দেখে ফেলেন, তাহলে মোটামুটি ভাবে মানে এক কথায় আপনি এথিক্সটাকে কিভাবে আপনার কোম্পানির সাথে ফলো করাবেন আপনার অ্যাকাউন্টেন্টদের, অথবা কিভাবে একটা কোম্পানি তার ইথিক্সটাকে ফলো করার জন্য কি কি জিনিস সে করবে। যেমন এটা আপনার পলিসির সাথে এমবেডেড থাকতে হবে, বিজনেস মডেলের সাথে embedded থাকতে হবে, সিনিয়র ম্যানেজমেন্টের সবার এই জিনিসের ব্যাপারে প্রপার কালচার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। যারা নন এক্সিকিউটিভ ডিরেক্টর তাদের রোল কি হবে, এক্সিকিউটিভ ডিরেক্টরদের রোল কি হবে, ক্লিয়ার থাকতে হবে। দোজ চার্জ উইথ গভর্নেন্স তাদের স্কিলস থাকতে হবে, তাদের এথিক্যাল গ্রাউন্ড ঠিক থাকতে হবে। ফাইন্যান্স প্রফেশনাল যারা মানে এসএসসিএ যারা, তাদের অফকোর্স ইথিক্স এবং এই ধরনের চ্যালেঞ্জ গুলো কি কি ফেস করে সেগুলা ডিসকাশন করতে হবে, সেগুলা ক্যাম্পেইন করতে হবে। তারপর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা, ইন্টারনাল অ্যাকাউন্টেন্ট যারা, তারাও তাদের পারফরমেন্সটা কিভাবে মেজার করবে, সেটা প্রপার বিজনেস সাকসেসটাকে মেনটেন করে কিনা সেটাও এনশিওর করতে হবে, রিভিউ করতে হবে। বিজনেস লিডার যারা আছে, স্ট্র্যাটেজিক বিজনেস লিডার যারা আছে, তাদের স্কিলস তাদের ফাইন্যান্স ইভালুয়েট করে দেখতে হবে, এবং সেখানে যদি কোনো প্রকার কোনো গ্যাপ থাকে, কোনো এথিক্যাল ট্রিক্স থাকে, সেটা অফকোর্স ডিসকাশন করে সেটা অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে। অ্যান্ড ফাইনালি ফাইন্যান্স প্রফেশনাল নিড টু টেক সোশ্যাল মানে সিএসআর যেটাকে আমরা বলি, সোশ্যাল এনভায়রনমেন্টাল এথিক্যাল ফ্যাক্টরস into accounts when allocating capital, so sustainable innovations is encouraged. So সাস্টেনেবিলিটির ব্যাপারটাও নিয়ে আসতে হবে, যেটা আমরা আইফআরএস S1 and S2 এ দেখবো। সো দ্যাট ইজ দ্য এথিক্স থিং, যেটা আপনি আপনার অর্গানাইজেশনে এমবেডেড করবেন, ইন্টিগ্রেট করবেন। কিভাবে এমবেডেড করবেন, কিভাবে ইন্টিগ্রেট করবেন, সেই জিনিসগুলো আসলে এখানে দেওয়া আছে। অ্যান্ড নাও ডিজিটাল এজে যে কথাটা আমরা একটু আগে ডিসকাশন করছিলাম, সাইবার সিকিউরিটি এনশিওর করতে হবে, প্ল্যাটফর্ম বেসড বিজনেস মডেল আপনাকে এনশিওর মানে ফলো করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। ডিস্ট্রিবিউটেড লেজার্স, বিগ ডাটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো আপনি কিভাবে বেসিক্যালি ইউজ করবেন, ফলো করবেন, সেটার একটা প্রপার, যেমন প্রত্যেকটা জিনিস আমরা এর আগে একটা ছোট ডিসকাশন করেছিলাম যে আপনি ইমেইল আনঅথরাইজড কোনো একটা ইয়েতে ইউজ করতে পারবেন না, সাইবার সিকিউরিটি। আপনাকে প্ল্যাটফর্মটা চিন্তা করতে হবে, কোন প্ল্যাটফর্মে আপনি কোন কোন ডেটা শেয়ার করতে পারবেন। আপনার প্রত্যেকটা ডিজিটাল একটা লেজার থাকতে হবে, লক থাকতে হবে। বিগ ডাটা যদি কোনো সিগনিফিকেন্ট ডাটা হয়, বিগ ভলিউমের ডাটা হয়, সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, সেটার প্রপার কম্পিটেন্ট টিম আপনার আছে কিনা, আইটি টিম আছে কিনা। আর্টিফিশিয়াল এআই এখন যেহেতু আমরা খুব বেশি ফলো করি, সেটা আমরা কিভাবে ইউজ করব, বিকজ কেননা অনেক প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, এটা আমি এআই কে দিয়ে দিলে কিন্তু এটা আসলে মানে আলটিমেটলি ওপেন হয়ে যাচ্ছে সবার জন্য। সো সেটা আমি ওপেন সোর্সে রাখবো কিনা, নাকি আমি পেইড রেখে সেটা আমি আমার বেসিক্যালি ইন্টারনাল পারপাস আমি ইউজ করব, যেটা হয়তো বা পাবলিক লেভেল হবে না। সো এই ধরনের অনেক ইথিক্যালস ব্যাপার আপনাকে আসলে মাথায় রেখেই আপনার এই কোশ্চেনটা আনসার করতে হবে। সো নাও এথিক্স কোয়েশ্চেনটা আপনি কিভাবে আনসার করবেন, কিভাবে এই কোয়েশ্চেন গুলো সলিউশন আপনাকে চিন্তা করতে হবে, যেটা আমরা অলরেডি একটু বলছিলাম যে আহ, এই পয়েন্ট গুলো আমরা একটু আপনাদেরকে আবার বলতে চাই। এই যে চারটা পাঁচটা পয়েন্ট, যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে কোয়েশ্চেনটা আনসারটা প্ল্যান করতে হবে, এবং আপনার এক্সাম অ্যাডভাইসটা আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে এক্সামটার কোয়েশ্চেনটা আনসার করবেন। দেখেন, ফার্স্ট যেই সাজেশনটা আপনাকে এক্সামিনার দিচ্ছে, ডু নট রাইট অ্যান এসে, বি কনসাইজ অ্যান্ড টু দ্য পয়েন্ট অ্যান্ড ডু নট রিগারেট দ্য কোয়েশ্চেন। সো তার মানে হচ্ছে আহ, আপনি এসে লিখতে পারবেন না, কোয়েশ্চেনটা রিজেনারেট করতে পারবেন না। আপনাকে ওই কোয়েশ্চেনের সিনারিওটাকে অ্যাপ্লাই করে দেন হচ্ছে ওই কোয়েশ্চেনটার ইথিক্যালস যে প্রবলেমটা আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। টু আনসার দ্য কোয়েশ্চেন কি কি করতে হবে দেখেন, আইডেন্টিফাই দ্য রেলেভেন্ট ফ্যাক্টস ইনক্লুডিং পার্টিস ইনভলভ দ্য ইভেন্টস that give rise to the ethical problem. Identify the ethical issues. Consider which fundamental principles are threatened. খেয়াল করেন, কনসিডার whether mitigates exist the within internal procedures, মানে এটাকে আপনি আপনার ইন্টারনাল প্রসিডিউরের মাধ্যমে সলভ করতে পারবেন, নাকি এটা আপনাকে এক্সটার্নাল কারো কাছে আসলে ওপেন আপ করতে হবে অথবা রিপোর্ট করতে হবে। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এর আগেও বলছি যে আপনি কখনোই এসে লিখবেন না, আপনাকে এথিক্যাল ইস্যুটা আইডেন্টিফাই করতে হবে, এবং সেটার কি কি থ্রেট আছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড দেন এটা আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স
কোনটা ফলো না করার জন্য হচ্ছে সেটা আপনাকে বলতে হবে। বলার পর সেটার সলিউশনটা আপনি কিভাবে করবেন, মানে অ্যাকশনটা আপনি কিভাবে করবেন, সেটা কি আপনি ইন্টারনাল মানে আপনার বিজনেস ইন্টারনাল থেকে এটা রিজলভ করা পসিবল, নাকি এটা আপনাকে যেমন এসএসসি কে রিপোর্ট করতে হবে, নাকি রেগুলেটর কারো কাছে রিপোর্ট করতে হবে, নাকি অন্য কোনো অ্যাকশনে যেতে হবে। সো এইটা আপনাকে বেসিক্যালি বলতে হবে। The facts as given may require you to read between the lines to interpret the ethical issues. So আপনাকে হয়তোবা রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই লাইনগুলো পড়ে দেখতে হবে যে আসলে ইথিক্যাল ইস্যুগুলো কি আছে। রিপোর্ট পার্সন টু দ্য রেলেভেন্ট অথরিটি, যেটা বলছিলাম একটু আগে, ক্লিয়ারলি ইনসাফিসিয়েন্ট ইজ অ্যান আনসার ইন দ্য মোস্ট এক্সট্রিম কেসেস। মানে এটা সবসময় হবে না, এটা আপনি এমন না যে আপনি রেলেভেন্ট অথরিটিকে সবসময় রিপোর্ট করবেন। এটা মাইট বি ওয়ান অর টু কেস হবে 100 কেসের মধ্যে, সেটা আপনি হয়তো বা খুব এক্সট্রিম যদি কোনো প্রবলেম হয় তখন আপনি এটাকে আসলে আলটিমেটলি রিপোর্ট করবেন। বাট এটা অল্টারনেটিভ যেটা আছে ইন্টারনালি ডিসকাশনের মাধ্যমে রিজলভ করতে পারা যায় কিনা সেটা আপনি ট্রাই করবেন। যেটা আমি আগেও আপনাদেরকে বলছি, এক্সাম অ্যাডভাইজার এক্সামিনার সেটাই বলছে, দেয়ার মে বি নো ওয়ান কারেক্ট অ্যান্সার। মানে প্রত্যেকের এথিক্যাল কোয়েশ্চেনের অ্যান্সার ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, এন্ড ইউ গাইজ রকস, এটা আপনারা খুব ভালো অ্যান্সার করতে পারেন। Marks will be awarded for backing up an ethical stance with logical arguments rather than an unsupported conclusion. তার মানে আপনাকে একটা মানে সাপোর্টিভ কনক্লুশনে যেতে হবে এবং ওইটার ইথিক্যাল স্ট্যান্সটা আপনাকে আপনার যেই মানে গ্রাউন্ড থাকে সেই অনুযায়ী ডিসকাশন করতে হবে। সো এই এক্সাম্পলটা আমরা না দেখি, কারণ আমরা একটা কোশ্চেন্সই করব, কারণ এই কোশ্চেন্সটা বেসিক্যালি হচ্ছে আমাদের ইথিক্যাল গ্রাউন্ডের ক্ষেত্রে কিভাবে আমরা মানে বেসিক্যালি প্রবলেমটা সলভ করি সেই জিনিসটার একটা ইনস্ট্যান্স আছে। এটা না করে আমরা পাস্ট ইয়ার একটা কোশ্চেন করি, সেটা মোর ইম্পর্টেন্ট আমাদের জন্য। বাট আপনাদের হোমওয়ার্কটা আমি দেই, এই ইথিক্স কোশ্চেনের এই যে যতগুলা ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশন গুলো আপনি জাস্ট এট এ গ্ল্যান্স একটু দেখবেন, and always try to check out the examiner understanding requirement answer, so that আপনি এক্সামিনারের টোনটা বুঝতে পারেন যে সে আসলে কিভাবে অ্যান্সারটা লিখতেছে, কিভাবে আসলে কোয়েশ্চেনটা সলভ করতেছে। এই ভিডিওটা আপনারা একটু দেখবেন, টম ক্লেন্টনের একটা ভিডিও, টপিক এক্সপ্লেইনার। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে 2টা ভিডিও দিয়েছি, বাট এই মানে টপিক এক্সপ্লেইনার ভিডিওটা খুব সুন্দর করে পুরো টপিকটাকে রিভিউ করা হয়েছে। যে কথাটা আমি ওভার দ্য ক্লাস বললাম, ঠিক সেই জিনিসগুলো এখানে যতটুকু পসিবল ওয়েতে একটা কোয়েশ্চেন্স ডিরেক্টলি সলভ করার মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে আপনি এই কোয়েশ্চেন্সটা সলভ করবেন। ওকে, সো দ্যাট ইজ দ্য পার্ট অফ ইথিক্স। আমরা রিলেটেড পার্টি IS-24 এখন দেখছি না, কেননা এটা আমরা IS-24 যখন পড়বো তখন আমরা রিলেটেড পার্টিতে নিয়ে কথা বলবো। সো আমরা এখন একটা কোয়েশ্চেন্স ট্রাই করি সলভ করার, এন্ড এই কোয়েশ্চেন্সটা আমরা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্স, যেটা আপনাদের এক্সাম কিটেও পাবেন, ক্যাপলান এক্সাম কিটে, জারিও। ওকে, এন্ড এটার পরে আরেকটা কোয়েশ্চেন আমরা ট্রাই করব শ্যাডো প্র্যাকটিস করতে। লেটস সি কতটুকু সময় আমাদের হয়। বাট এই কোয়েশ্চেন্সটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, খুব রিসেন্টলি আসছে, অনেক আগের কোনো কোয়েশ্চেন্স না, এবং যারা মানে টিউটর আছেন, টপ টিউটর, তাদের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এই কোয়েশ্চেন্সটা থেকে হয়। সো এই কোয়েশ্চেন্সটা আমরা এক্সাম প্ল্যাটফর্ম, যেটা সিবি এক্সাম প্ল্যাটফর্ম, এসএসসি গ্লোবাল, সেখান থেকে দেখার ট্রাই করছি। And আমরা জানি যে এই কোয়েশ্চেন্সটার রিকোয়ারমেন্টটা কি এবং সেটার আনসারটা আমি কিভাবে করব। এন্ড ইথিক্স এর কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি ওয়ার্ড প্রসেসরই আমাকে আনসার করতে হয়, সেটার জন্য আর মানে স্প্রেডশিট ফলো করার আসলে খুব একটা দরকার পড়ে না। এখন আমরা আমাদের একটা ওভারঅল কোয়েশ্চেনটা এখন ডিটেলসে পড়বো। ফার্স্ট টাইম যখন পড়েছি তখন ডেমো আকারে পড়েছি, খুব বেশি ডিটেলস আমরা বোঝার ট্রাই করিনি, প্ল্যানিংটা খুব একটা ডিটেলস করা হয়নি। তো আমরা একটু চেষ্টা করি এই কোয়েশ্চেন্সটা নিজেদের মধ্যে করে একটু বুঝতে এবং কি কি ইথিক্যাল প্রবলেমটা আছে সেটা ডিসকাশন করে দেন আনসারটা প্ল্যান করতে। সো সিনারিও কি বলা আছে, ডেরিয়া কোম্পানি ইজ এ ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এটা একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন, কেননা সেকেন্ড কোয়েশ্চেনের জন্য এটা হয়তো বা আমাকে রিলেভেন্স একটা ব্যাপার আসবে। The financial year end of Dario Company is 31st December 2007. The following exhibits available on the left side screen provide information relevant to the question. Exhibit 1, ethical consideration, describes the ethical issues surrounding Dario Company. Exhibit 2, operating segment IFRS 8, describes the potential operating segments in the Dario company.
This information should be used to answer the questions requirements within the response options. তার মানে এই কোয়েশ্চেন গুলো আপনাকে রেসপন্স যে অপশন আছে সেখানে আনসার করতে হবে। সো আমরা ফার্স্টে এক্সিবিট পড়বো না, কেননা আমরা জানি আমাদের রিকোয়ারমেন্ট আগে পড়তে হবে। রিকোয়ারমেন্টটা কি বলছে এখন আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি। ইউজিং এক্সিবিট 1 ডিসকাস দ্য এথিক্যাল ইস্যুস caused by the current business situation। তার মানে আমাকে বেসিক্যালি ডিসকাস করতে হবে, এই ভার্বটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেননা আমরা জানি যে আমার এখানে যদি ইভালুয়েট করতে বলতো তখন আমাকে হয়তোবা ওই অনুযায়ী ইভালুয়েশনটা চিন্তা করতে হবে। সো যেহেতু ডিসকাস করতে বলছে, সো বেসিক্যালি আমাকে ডিসকাশনের জায়গাটাই যাওয়া লাগবে। কিন্তু কপি হইতো ethical issues faced by Daria। ওকে, এখন আমি এখানে যে মানে কারেন্ট বিজনেস সিচুয়েশনে যে ইথিক্যাল ইস্যুসটা আমি ফেস করব সেটা আমি ডিসকাশন করব। সো ডিসকাশন মিন্স এটা আমাকে ইন ডিটেলস এক্সামাইন করতে হবে। এবং আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলে দিই যে ইথিক্যাল কোশ্চেন্স আনসার করার প্যাটার্নটা কি হবে। প্যাটার্নটা হচ্ছে ফার্স্টে আপনাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। হ্যাঁ, প্লিজ আমাকে বেসিক্যালি এই বুলেট পয়েন্ট গুলো ইউজ করতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে। দেন ইথিক্যাল ইস্যুস গুলো আইডেন্টিফাই করতে হবে। ওকে, ইথিক্যাল ইস্যুস গুলা কি কি? ইথিক্যাল ইস্যুস অনেকগুলো হইতে পারে, 4টা 3টা যতগুলো ইথিক্যাল ইস্যুস আছে। এন্ড দেন অবশ্যই আপনাকে অ্যাকশনস কি হবে সেটা বলতে হবে, কনক্লুশন আপনাকে দিতে হবে। সো তার মানে আপনি যখনই কোনো একটা ইথিক্স এর কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, এথিক্স এর কোয়েশ্চেনটা যখনই আপনি দেখবেন, সো তখনই আপনাকে আলটিমেটলি এই এই প্যাটার্নটা ফলো করতেই হবে। কি কি প্যাটার্ন? আপনাকে অবশ্যই একটা ইন্ট্রোডাকশন দিতে হবে এই সিনারিওটার। আপনাকে ইথিক্যাল কনসিডারেশন গুলোকে, ইথিক্যাল ইস্যুস গুলাকে আইডেন্টিফাই করতে হবে, মানে ইথিক্যাল ইস্যু যতগুলো আছে। এন্ড দেন আপনাকে অবশ্যই একটা কনক্লুশন দিতে হবে, অ্যাকশন প্ল্যান দিতে হবে। এটা আপনাকে অবশ্যই আনসারের ক্ষেত্রে ফলো করতেই হবে। প্রত্যেকটা এথিক্স এর কোশ্চেনে আপনাকে এই বুলেট পয়েন্ট 3টে ইউজ করতে হবে। তাহলে আমরা এক্সিবিট 1 যেহেতু জানি, রিকোয়ারমেন্ট 1টা যেহেতু বুঝে ফেলছি, তো সেই 12 মার্কের কোশ্চেনটা আমরা এক্সিবিট 1 আগে পড়ি। এক্সিবিট 1টা পড়ে আমরা এই এক্সিবিটটাই অ্যান্সার করার ট্রাই করি। তাহলে যেটা হবে আমাদের জন্য আসলে অ্যান্সারটা আরো ইজিয়ার ওয়েতে আমি করতে পারবো। হ্যাঁ, সো আমরা একটু চেষ্টা করি এক্সিবিট 1টাই আমাদের কি বলতেছে এই কারেন্ট বিজনেস সিনারিওতে সেটা আমরা ফলো করে দেন হচ্ছে বেসিক্যালি আমরা এক্সিবিট 1 এর আনসারটা করে থাকি। The finance director of Daria company is not a permanent employee। খেয়াল করেন প্রত্যেকটা লাইন আপনাকে খুব কেয়ারফুলি পড়তে হবে, এবং আপনাকে লাইন পড়ার সাথে সাথে বিটুইন দ্য লাইন যে কথাটা আমরা বলি, যে আপনাকে এই প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ার সাথে সাথেই আপনাকে চিন্তা করতে হবে এইটাতে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স কোনটা ব্রিজ করে এবং সেটার কারণে কি ইথিক্যাল থ্রেট অ্যারাইজ করে। দ্যাট ইজ ইউর মেন রোল। বাট ইজ পেইড অন আ কনসালটেন্সি বেসিস। হইতেই পারে ফাইন্যান্স ডিরেক্টরকে আমরা কনসালটেন্সি বেসিসে কনসালটেন্সি ফি দিই, আমরা পার্মানেন্ট এমপ্লয়ি যেহেতু না, তাকে আমরা স্যালারি দেই না। হি ইজ কারেন্টলি অন আ 6 month কন্ট্রাক্ট, হচ্ছে আমরা 6 মাস পর পর কন্ট্রাক্টটা রিনিউ করি। দ্য সিইও ইজ এ পার্সোনাল ফ্রেন্ড অফ ফাইন্যান্স ডিরেক্টর। কোনো প্রবলেম মনে হচ্ছে এখানে? দ্য সিইও is a personal friend of the Familiarity, finance director. familiarity. ফ্যামিলিয়ারিটি ফিট। Yes. তো এখানে একটা ফ্যামিলিয়ারিটি থ্রেটের ব্যাপার আসতে পারে। ফ্যামিলিয়ারিটি থ্রেটটা আসবে, কেন আসতে পারে? হয়তোবা সে এখানে অবজেক্টিভিটিটা ঠিক রাখতে পারবে না, ঠিক না? সে হয়তোবা বায়াস হবে কোনো কিছু জায়গায়, তার হয়তোবা ইন্টিগ্রিটি নাও থাকতে পারে। সো এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। তো এখানে
আপনাকে এইটা বুঝতে হবে আপনি কি সিইওর পার্সপেক্টিভ থেকে এথিক্যাল থ্রেটটা আইডেন্টিফাই করছেন না ফাইন্যান্স ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। অ্যান্ড শি রিকমেন্ডেড হিম টু দ্য বোর্ড অফ ডারিও। তার মানে সিইও সেই রিকমেন্ড করছে ডারিও কোম্পানির বোর্ডকে তাকে ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে নেওয়ার জন্য। সো এখানে একটা ফ্যামিলিয়ারিটি থ্রেটের আপনি প্রবলেম দেখতে পাচ্ছেন। আপনি হয়তোবা এই ইস্যুসটা এখানে এভাবে ডিসকাশন করতেই পারেন। এরপরে দেখেন পরের লাইনটা কি বলছে, সিইও এবং ফাইন্যান্স ডিরেক্টর দুইজনই এসএসসিএ মেম্বার। ওকে, সো যেহেতু দুইজনই এসএসসিএ মেম্বার, আপনাকে ইন্ট্রোডাকশনটা এটাই এভাবে শুরু করতে হবে। দ্য এফডি অ্যান্ড সিইও অফ ডারিও কোম্পানি বোথ এসএসসিএ মেম্বার অ্যান্ড বেসড অন দেয়ার প্রফেশনাল মানে কম্পিটেন্স, so the finance director and CEO should follow the fundamental principle of ethics. That is the introductions. And then কি ethical issues সে face করছে, নাম্বার ওয়ান familiarity trait, অথবা নাম্বার ওয়ান lack of objectivity, সেটা আপনি বলতে পারেন lack of objectivity and familiarity trait। একটা বুলেট পয়েন্ট আপনার কভার হয়ে যাবে। এরপরে আসেন এইটার প্যারাগ্রাফ শেষ হওয়ার পর সেকেন্ড প্যারাগ্রাফটা কি বলছে। ডারিয়া কোম্পানি কারেন্টলি হ্যাজ এ ক্যাশ ফ্লো প্রবলেম। এটা হচ্ছে ডারিয়া কোম্পানির একটা ক্যাশ ফ্লো ডিফিকাল্টি চলতেছে। অ্যান্ড সিইও হ্যাজ আস্কড দ্য এফডি if he is prepared to reduce his current fee by 50%. The FD contract is due for renewal in the next month. খেয়াল করেন সিনারিওটা, ফাইন্যান্স ডিরেক্টরের কন্ট্রাক্টটা 6 মাস, তার মানে 5 মাস হয়ে গেছে, নেক্সট মান্থেই এটা আবার রিনিউ করতে হবে। বাট এই সময়ে এসে বলতেছে যে 50% ফি কমাই নিতে। এটা কি কোনো কারণে আপনাদের কাছে ইন্টিমিডেশন মনে হচ্ছে না? মানে একটা ইন্টিমেট করা অথবা কোন একটা কারণে তাকে ট্রেড দেওয়া, ফি তার কনসালটেন্সি ফি নিয়ে সে হয়তো বা 50% কম পাবে, রাইট? সো এটাও আপনাকে এই জায়গাটাতে একটু প্রপারলি ডিসক্রাইব করতে হবে। The finance director contract is due for renewal for next month, যেটা বললাম। The CEO has recently spoken to the finance director, stated that the contract is more likely to be renewed if he is prepared to take fee reduction. এই লাইনটা কিন্তু মোটামুটি ভাবে ইন্টিমিডিয়েট করেই ফেলছে। খেয়াল করে দেখেন সিইও কি বলছে। সিইও বলছে যে যেহেতু নেক্সট ইয়ারই আলটিমেটলি এটা মানে আপনাকে কি বলে রিনিউ করতে হবে, সো আপনি যদি এটা ফিটা কম নেন তাহলে আপনার রিনিউটা মোস্ট লাইকলি হবে। মানে এটা একটা ট্রেড দিয়ে তাকে আসলে কাজটা করাই নেওয়ার কোন একটা ব্যাপার এখানে হচ্ছে। সো দ্যাট ইজ কল রিলেটেড টু ইন্টিমিডিয়েশন। হ্যাঁ, সো আপনাকে ইন্টিমিডিয়েশনটা আইডেন্টিফাই করতে হবে। She has also said that if he needs support, then as a friend she will help him. এখানে ফ্যামিলিয়ারিটি ব্যাপারটা চলে আসে আবার, যে সে আবার তাকে সাপোর্ট করতে চাচ্ছে। ফ্যামিলিয়ারিটি এবং এখানে ইন্টিগ্রিটির ব্যাপার কাজ করতে চলে আসে, সিওর ইন্টিগ্রিটির ব্যাপারটাও চলে আসে। এরপর আসেন পরের প্যারাগ্রাফে কি বলছে, দ্য এফডি ইজ আপসেট বাই দ্য ফি রিকোয়েস্ট অ্যাজ নো আদার ডিরেক্টর হ্যাজ টেকেন আ কাট ইন দেয়ার স্যালারি। খেয়াল করেন এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, খুব প্র্যাকটিক্যাল একটা পয়েন্ট। ফাইন্যান্স ডিরেক্টর খুবই আপসেট হয়েছে, কেননা অন্য কোনো ডিরেক্টর তাদের কাট নেয় নাই, মানে তাদের বাকি ডিরেক্টররা কেউই আসলে এই কাটটা কনসিডার করে নাই স্যালারি যারা নিচ্ছে। সো তার মানে এখানে সেলফ ইন্টারেস্টের একটা ব্যাপার হয়তো বা সিইও থেকে শুরু হইতে পারে। হি ইজ কারেন্টলি আন্ডারটেকিং আ গোয়িং কনসার্ন রিভিউ অফ ডারিও কোম্পানি। এই জায়গাটায় একটা ইথিক্যালস ডিলেমা আছে। সে কি করতেছে খেয়াল করে দেখেন, ডারিও কোম্পানির যেহেতু ক্যাশ ফ্লো শর্টেজ আছে, যেহেতু ক্যাশ ফ্লো প্রবলেম আছে, ডারিও কোম্পানি দে আর কনসিডারিং ইথিক্যাল ডিলেমা। ডারিও কোম্পানি যেহেতু গোয়িং কনসার্ন ইস্যু ফেস করতেছে, এখন এফডি ফাইন্যান্স ডিরেক্টর সে এটা রিভিউ করতেছে। খেয়াল করেন সিচুয়েশনটা ভালো করে খেয়াল করেন, ফাইন্যান্স ডিরেক্টরের হাতেও একটা ইম্পর্টেন্ট কাজ আছে। মানে আমি জাস্ট পরের প্যারাগ্রাফটা আগে থেকে যেহেতু পড়ছি আমি যতটুকু বুঝতে পারছি, যদি ফাইন্যান্স ডিরেক্টর কোনো কারণে গোয়িং কনসার্ন ফলো করে না, ডারিও কোম্পানি যদি এটা বলে দেয়, তাহলে হয়তো বা ওর ফাইন্যান্সিং নাও পাইতে পারে, হয়তো বা ডারিও কোম্পানি একটা চ্যালেঞ্জ ফেস করবে। আবার এইদিকে সিইও ওকে রিকোয়েস্ট করতেছে ওর ফিটা কাট করতে। সো একটা ইথিক্যাল সিচুয়েশন এখানে ফেস করতেছে, বাট হ্যাজ ডিসাইডেড নট টু কমপ্লিট হিজ রিপোর্ট আনটিল হি হ্যাজ কনসিডার্ড হিজ পজিশন উইথ ডারিও কোম্পানি। এই যে সেলফ ইন্টারেস্ট, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে তার পজিশনটা ডারিও কোম্পানির সাথে কনফার্ম না হচ্ছে, ফাইনাল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই রিপোর্টটা ফাইনাল করতেছে না, কমপ্লিট করতেছে না।
The finance director findings will also form part of a submission to the government for funding, যেটা আমরা বলছিলাম যে আপনাকে ইথিক্যাল কোশ্চেন্স গুলো কয়েকটা কনটেক্সটে আসলে করতে হবে। যেমন এখানে দুইটা কনটেক্সট আছে, একটা হচ্ছে ফি কাট, স্যালারি কাট অর স্যালারি ইনক্রিজ, আরেকটা হচ্ছে ফান্ডিং, মানে আপনি গভর্নমেন্ট একটা ফান্ডিং পাবেন, সেই ফাইন্যান্স ডিরেক্টরের ফাইন্ডিংস এর উপর বেস করে আসলে গভর্নমেন্ট ফান্ডিংটা পাবেন কি পাবেন না সেটা হয়তো বা ডিসাইড করবে, ডিপেন্ড করবে, and will be shared with external auditors. He knows that the current cash flow positions would indicate that company is not a going concern. খেয়াল করেন, ও জানে, ফাইন্যান্স ডিরেক্টর জানে যে যে কারেন্ট ক্যাশ ফ্লো পজিশনটা আছে সেটা হয়তো বা কোম্পানির গোয়িং কনসার্ন properly comply করে না, and that if he submitted to his report there would be no government funding, মানে সে যদি এই রিপোর্টটা গোয়িং কনসার্ন প্রবলেম আছে এই বলে সাবমিট করে তাহলে গভর্নমেন্ট ফান্ডিং পাবে না। There is also the possibility that financial statements would receive a qualified audit report. দেখেন দুইটা ইম্প্যাক্ট আছে। অফকোর্স যদি গোয়িং কনসার্ন প্রবলেম থাকে তাহলে অডিট রিপোর্টটাও কোয়ালিফাইড করে ফেলবে অডিটর। He is considering overstating future potential returns on ইনভেস্টমেন্ট, এটাও কিন্তু একটা আলটিমেটলি তার ইথিক্যাল থ্রেটস, মানে প্রপারলি প্রফেশনাল বিহেভিয়ার, প্রফেশনাল কম্পিটেন্স যে এখানে প্রপার রুলস রেগুলেশন সে ফলো করছে না, সো সেটা আপনাকে ডিফাইন করতে হবে। তার মানে এই প্যারাগ্রাফে আমরা কয়েকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে তার এখানে একটা গোয়িং কনসার্নের যে প্রবলেমটা আছে সেটা সে ফাইনাল করবে কি করবে না সেটার উপর বেস করে গভর্নমেন্ট ফান্ডিংটাও ডিপেন্ড করবে, আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট রিপোর্টটাও ডিপেন্ড করবে। অ্যান্ড দেন আমরা দেখলাম যে সে ফিউচার ইকোনমিক বেনিফিটটাকে ওভারস্টেট করতে চায়, যেটা আসলে অ্যাপ্লিকেবল রুলস রেগুলেশন ফলো করে করা হচ্ছে না, সেটা আপনাকে ডিফাইন করতে হবে। সো খেয়াল করে দেখেন এখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ইথিক্স কি কি চলে আসছে, অবজেক্টিভিটি আসছে, ইন্টিগ্রিটি আসছে, প্রফেশনাল কম্পিটেন্স আসছে এখানে, অ্যান্ড প্রফেশনাল বিহেভিয়ারটাও হয়তো বা এখানে আপনি রিলেট করতে পারেন। কনফিডেন্সিয়ালিটি কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে আসে না। In addition, many of accounting staff are remote employees, meaning that they are now working at home rather than working in the office, যেটা আমাদের কমন প্র্যাকটিস হইতেই পারে। তারা অ্যাকাউন্টিং টিমের বাকি যারা স্টাফ আছে তারা ওয়ার্কিং ফ্রম হোম করতেছে। The finance director is worried about possibility of the data theft, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন হয়তো বা চুরি হয়ে যেতে পারে, এবং যেহেতু সে এটা পয়েন্টটা রেজ করছে ডাটা থেফটের, সেটা অফকোর্স একটা ভ্যালিড পয়েন্ট। আনফরচুনেটলি হি ডাজ নট হ্যাভ স্কিলস, এই যে প্রফেশনাল কম্পিটেন্স, নট ডাজ ডেরিও কোম্পানি হ্যাভ দ্য ক্যাপাসিটি, অ্যাগেন প্রফেশনাল ডিউ কেয়ারের একটা ব্যাপার আছে এখানে, টু আন্ডারটেক আ ওয়াইড স্প্রেড ইনভেস্টিগেশন ইনটু দ্য ইস্যু। Given the current request to reduce his fee and cash flow situations, he also does not have the incentive to deal with the potential data threat or inform the board to enable them to address any potential problem. দেখেন এখানে সে সেলফ ইন্টারেস্টটাকে কনসিডার করতেছে, বাট হি শুড নট কনসিডার হিজ ওন ইন্টারেস্ট। যেহেতু এই রিস্কটা আছে ডেটা থেফটের, সেটা তাকে অ্যাসেস করে তার বোর্ডকে অবশ্যই জানাতে হবে এবং পটেনশিয়াল প্রবলেমটাকে সেটাও জানাইতে হবে। হি ক্যান নট মানে সাইলেন্ট, কিপ সাইলেন্ট, যে তার যেহেতু প্রবলেমটা এখনো পর্যন্ত ডিসলভ হয় না, ইনসেন্টিভ নাই, সেটার জন্য সে বোর্ডকে জানাবে না। নো, হি ক্যান নট ডু দ্যাট অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, হি ক্যান নট ডু দ্যাট। However, he has asked the information technology department to add productivity monitoring software to all remote employees. এই যে জিনিসটা, একটা নতুন সফটওয়্যার এমপ্লয়ীদের জন্য, রিমোট এমপ্লয়ীদের জন্য আপনি উইদাউট দেয়ার পারমিশন, নলেজ, যাদেরকে আপনি বেসিক্যালি রিমোটলি কাজ করাচ্ছেন তাদের পারমিশন ছাড়াই আপনি কোন একটা সফটওয়্যার দিয়ে তাদেরকে মনিটর করছেন, পারফরমেন্স ইভ্যালুয়েশন করছেন, প্রোডাক্টিভিটি মনিটর করছেন, যেটা এমপ্লয়িরা জানে না, এটাও কিন্তু আসলে প্রপার এথিক্যাল স্ট্যান্ডার্ড না। কেননা আপনাকে অবশ্যই তাদেরকে জানাইতে হবে, তাদেরকে ওয়েল ইনফর্ম করে দেন হচ্ছে এই প্রোডাক্টিভিটি মনিটরিং সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করতে হবে। তা না হইলে আপনার যারা স্টাফরা আছে তারা হয়তোবা তারা একটা থ্রেট ফিল করবে যে আপনি হয়তোবা তাদেরকে না জানিয়ে কিছু করছেন কনফিডেন্সিয়ালি। সো সেই জিনিসগুলো আপনাকে এখানে ডিফাইন করতে হবে। সো খেয়াল করে দেখেন, আপনি মোটামুটি ভাবে আমরা যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাশন করলাম, আপনি এখন কয়েকটা থ্রেট নিয়ে কথা বলতেই পারেন, 4-5টা থ্রেট নিয়ে আপনি কথা বলতেই পারেন, এবং
4টা অথবা 3টা আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ এথিক্স নিয়েও কথা বলতে পারেন। এন্ড ফাইনালি অ্যাকশন প্ল্যান আপনি কি বলবেন? অবশ্যই অ্যাকশন প্ল্যান বলবেন হচ্ছে তার পার্সোনাল ইন্টারেস্টটাকে কনসিডার না করে, যেমন সিইওর পার্সপেক্টিভ থেকে আপনার কি সে, যেমন এখানে যেহেতু তার একটা ফ্যামিলিয়ারিটি থ্রেট আছে, so এই ধরনের ইন্টিমিডেশন থ্রেট আসলে ফাইনাল ডিরেক্টরকে দেওয়া ঠিক তার উচিত না। সেটা আসলে বেসড অন দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট তাকে আসলে ফ্রি রিডাকশনের ব্যাপারটা প্রপোজ করতে হবে। দেন ফাইনাল ডিরেক্টর সেম, ফাইনাল ডিরেক্টরের রিনিউটা সে যে করবে কি করবে না সেটা তার ওন ফাইন্যান্সিয়াল ডিসিশন, বাট স্টিল তার এটার জন্য যেন তার গোয়িং কনসার্ন রিভিউ এবং তার ওই আইটি যেই রিস্ক অ্যাসেসমেন্টটা সেটা যেন কোনো কারণে মিস আউট না হয়ে যায়। দ্যাটস ইট। এখানে আপনার এক্সট্রিম কোনো কেস হয় নাই, মানে এক্সট্রিম বলতে এখানে এমন কোনো কেস হয় না যেটা আপনি এসএসসি কে রিপোর্ট করবেন। হ্যাঁ, মানে এসএসসি কে আপনার রিপোর্ট করতে হবে এটার জন্য, এই ধরনের ওইরকম কোন সিচুয়েশন ফেস করতে হয় না এটা এই পার্টিকুলার কোশ্চেন্সে। এখন এই মানে আলটিমেটলি এই কোশ্চেন্সটা এক্সামিনার কিভাবে আনসার করছে আমরা যদি একটু দেখি, এবং আমাদের একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন হবে হচ্ছে আমি যখনই কোনো কোশ্চেন্স আনসার করব না কেন, আমি চেষ্টা করব এক্সামিনারের আনসারটা একটু দেখে নিতে, এক্সামিনারের আনসারটা একটু পড়ে নিতে, যে আসলে এক্সামিনার কিভাবে এটা লেখার ট্রাই করছে, এক্সামিনারের আসলে টেকটা কি এখানে। যেমন আপনি যদি দেখেন এক্সামিনার এখানে অনেক কিছু লিখছে, আমরা যে কথাগুলো বলছি ওই কথাগুলো অনেক ডিটেলসে লিখছে, বাট এত ডিটেলস হয়তো বা আমরা লিখবো না, এত ডিটেলস হয়তো বা আমরা বলবো না, বাট আমরা কিন্তু কয়েকটা পয়েন্ট অলরেডি ডিফাইন করছি। ফ্যামিলিয়ারিটি থ্রেটের ব্যাপারটা আমরা ডিফাইন করছি, সেলফ ইন্টারেস্টের ব্যাপারটা আমরা ডিফাইন করছি, ইন্টিমিডেশন থ্রেটের ব্যাপারটা আমরা ডিফাইন করছি। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু অলরেডি ডিফাইন। তারপর ওইদিকে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ফিজিক্স এর ক্ষেত্রে আমরা এটা আইডেন্টিফাই করছি যে এখানে অফকোর্স অবজেক্টিভিটির একটা ব্রিচ হইতেই পারে। এখন আপনি হয়তোবা এটা আইডেন্টিফাই করতে পারেন নাই, প্রবলেম নাই। আপনি হয়তোবা প্রফেশনাল বিহেভিয়ারের ব্যাপারটা আপনি চিন্তা করছেন, প্রফেশনাল কম্পিটেন্সের ব্যাপারটা আপনি চিন্তা করছেন। আপনি যেটা আইডেন্টিফাই করতে পারছেন সেটাই আপনি এক্সপ্লেন করেন এবং সেটাই সিনারিওর সাথে রিলেট করেন। দ্যাটস এনাফ। মানে এটার জন্য আপনাকে অফকোর্স এই এক্সামিনারের আনসারটাই হুবহু লিখতে হবে ব্যাপারটা তা না, এক্সামিনারের আনসারটা আপনি হুবহু লিখতে পারবেন ব্যাপারটা তাও না। আপনি আরো সিম্পল ওয়েতে লিখতে চান লেখেন, কোনো প্রবলেম নাই, বাট হোয়াট ইউ নিড টু ডু, ইউ হ্যাভ টু ফলো দিস প্যাটার্ন। ইন্ট্রোডাকশনটা আপনাকে দিতে হবে, দেন এথিক্যাল ইস্যুস যেগুলো আছে সেটা আপনাকে বলতে হবে, এবং ফাইনালি একটা অ্যাকশনস আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাকশনস প্ল্যান আপনাকে দিতে হবে। এই প্যাটার্নটা আপনি ফলো রাখেন, আপনি প্রফেশনাল মার্ক সুন্দর করে পাবেন, স্ট্রাকচার থাকবে, এবং এক্সামিনার যখন আপনার আনসারটা চেক করবে, রিভিউ করবে, হি উইল বি হ্যাপি, দে উইল বি হ্যাপি। সো এখন একটা একটা করে আমরা একটু সিনারিওটা পড়ার চেষ্টা করি যে আসলে এখানে কি প্রবলেমটা ফেস করতে হচ্ছে। One area of concern for the finance director is that maintaining independence in his decision making, his relationship with the CEO can create familiarity and self-interest. খেয়াল করে দেখেন যে কথাটা আমরা অলরেডি বলেই ফেলছি। These traits have manifested themselves by the CEO's requested and pressure to reduce his fee. The CEO has stated that if this contract is more likely to be renewed, এই যে এটা এটা একটা intimidation threat যেটা আমরা একটু আগেই বলছি, which can affect competence and due care obligations. দেখেন মানে আমরা কিন্তু খুব মানে খুব খারাপ কিছু বলি নাই, আমরা কিন্তু মোটামুটি ভাবে সবগুলো জিনিসই টাচ করেছি এবং রিলেট করতে পারছি যে আসলে এটার সাথে কোনটা রিলেটেড। This pressure has resulted in FD not submitting his going concern review to the board. এখন আসেন এটা করা উচিত না। This could result in lack of professional skepticism by the finance director and delayed review situations by the board. The consequence is that subsequent disclosures, the going concern issue may be too late to save the company. This is not because of FD is unaware of the need of disclosures, but because of his non-disclosure is due to the pressure which he is under. His personal friendship with CEO has resulted in the offer of support, and this may be compromised his objectivity. যেহেতু এটা তার আনবায়াসড একটা জিনিস মানে করতে হবে, সে এখানে হয়তো অবজেক্টিভিটি হারাচ্ছে। The going concern review is likely to have created some stress in business relationship with CEO. Okay? The pressure on cash flow cannot be allowed to cloud the FD's judgments and presenting information accurately without misleading in the end. This challenge has risen because of the need to present a submission to the government for funding. The advocacy threat, এখানে advocacy-টা আমরা হয়তো মিস আউট করে গেছি, maybe we couldn't identify. FD is considering overstating, এটাও একটা তার মানে ইন্টিগ্রিটির একটা ব্যাপার, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সে আসলে অনেস্ট হইতে হবে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স অনুযায়ী।
এরপরে আসেন ওই তার যে আইটি এথিক্স মানে আইটি থ্রেড যে জিনিসগুলো আছে মানে ডেটা থেফট এবং আইটি অ্যান্ড ডেটা রিস্ক অ্যাসেসমেন্ট যে জিনিসটা আছে সেই পয়েন্টটা লাস্ট প্যারাগ্রাফে the risk of data theft through the remote working of employees should have been anticipated সে অ্যান্টিসিপেট করছে বাট সে অনুযায়ী তাকে অ্যাকশন মানে বোর্ডকে রিকমেন্ড করতে হবে আইটি অ্যান্ড ডেটা রিস্ক অ্যাসেসমেন্ট শুড বি periodically carried out however there is a capacity issues within Dario company dealing with data theft in this case there are competence and due care issues যেটা আমরা বলছি already which have potentially led to lapse in assessment of internal controls and governance structures also personal integrity is extremely important when dealing with such challenges it is also vital for him to recognize importance of sharing concerns with board so এটা আপনাকে of course অ্যাড্রেস করতে হবে বোর্ডকে জানাইতে হবে সো এটা of course ইম্পর্টেন্ট মানে আপনি স্টপ থাকতে পারবেন না সাইলেন্ট থাকতে পারবেন না এন্ড ফাইনালি তাদের প্রোডাক্টিভিটি মনিটরিং সফটওয়্যারটা যে উইদাউট দেয়ার কনসেন্ট উইদাউট এমপ্লয়িজ নলেজ এটা যে তারা ডেভেলপ করলো সেটা আসলে আনইথিক্যাল একটা প্র্যাকটিস ওকে তারা ইন্টিমিডিয়েট থ্রেট করবে মানে ফিল করবে আর কি The FD wishes to implement productivity monitoring software to determine how much the employees are working. This is not itself an unethical practice, but wishes to implement a change without the knowledge of agreement of employees. When the employees are confronted, it will send a message to the employees that does not trust them and shows a lack of integrity on this part. It should remind employees that they should use company issued equipment for business purposes only, not spend time on non-business. So this is the simple thing. Okay. This is simply good business practice and is not unethical part of FD. However, to threaten the employees with immediate disciplinary action does not seem to be considered approach and further emphasize the FD's need for training and professional development এই যে এই কথাটা দিয়ে হচ্ছে তাকে বেসিক্যালি অ্যাকশন প্ল্যানটা বলতেছে যে ফাইন্যান্স ডিরেক্টরকে প্রফেশনাল এথিক্স এর উপরে আরো কিছু ডেভেলপমেন্ট করার জন্য ইথিক্যালস প্রফেশনাল ডিউ কেয়ার এগুলা ডেভেলপমেন্টের জন্য তাকে ট্রেনিং করানো যেতে পারে ইন্টারনাল ডিসকাশন করা যেতে পারে সো that is a standard questions a standard answer based on ethical ground okay সো আপনি যখন কোন একটা কোয়েশ্চেন্স প্ল্যান করবেন দেখেন আপনি মোটামুটি ভাবে এখানে প্রত্যেকটা জিনিস টাচ করেছেন এবং আপনি আরো ইজিয়ার ওয়েতে লিখতে চান ইজিয়ার ওয়েতেই লিখবেন ইট ইজ নট আ প্রবলেম ফর ইউ যে এটা আপনি আপনার ডিটেলস হয়তো বা লিখবেন না এক্সামিনারের মতো বাট যতটুকু আমরা ডিসকাশন করতে পারছি অতটুকু পয়েন্টে যদি আপনি বলতে পারেন দ্যাটস মোর দ্যান এনাফ এখানে আসলে ওইরকম প্রবলেম আপনার জন্য হবে না যে এটা আপনি কোনোটা মিস আউট করে গেছেন কিনা অথবা কোনোটার জন্য আপনার প্রবলেম হয়েছে কিনা So, এই ধরনের কোনো কিছু আপনাকে ফেস করতে হবে না সো একটা জিনিস আমরা অলরেডি দেখলাম যে ইথিক্যাল গ্রাউন্ডের যে কোয়েশ্চেন্সটা এটার ক্ষেত্রে আপনাকে একটু ওপেন এন্ডেড থাকতে হবে মানে আপনাকে একটু ওইরকম রুলস বেস চিন্তা করলে হবে না আপনাকে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এথিক্স কোনটা কোনটা ফলো করা উচিত এখানে এবং সেটা কোনটা ব্রিচ হচ্ছে যে ব্রিচ হওয়ার কারণে কোন ইথিক্যাল ট্রেটটা অ্যারেস্ট করছে দ্যাটস দ্য সিম্পল স্ট্র্যাটেজি দ্যাট আই ক্যান গিভ ইউ ওকে রিকোয়ারমেন্ট বি আমরা বি রিকোয়ারমেন্ট আগে পড়বো তারপরে আমরা রিকোয়ারমেন্ট বি এর এক্সিবিটে যাব explain in accordance with principles of IFRS 8 operating segments whether divisions A, B, C, and D should be treated as separate reportable segments. Your explanation should cover. Okay? এখন আসেন আপনার এই এক্সপ্লেনেশন গুলো কি কি কভার করতে হবে তার মানে আপনি আগে ফার্স্টে এইটা বোঝার চেষ্টা করেন আপনার রিকোয়ারমেন্টটা কি যে আইএফআরএস 18 অনুযায়ী আপনাকে কি কি কোশ্চেনের আনসারটা করতে হবে সেটা আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে ওকে দেখেন আইএফআরএস 18 অপারেটিং সেগমেন্টস এখন আপনাকে ডিভিশন এ বি সি এন্ড ডি শুড বি ট্রিটেড এজ এ সেপারেট রিপোর্টেড সেগমেন্ট অর নট ওকে এখন আসেন আপনাকে তিনটা এক্সপ্লেনেশন এখানে চিন্তা করতে হবে কি কি এটা হচ্ছে একটা ডেফিনেশন আপনাকে বলতে হবে এরপর হচ্ছে 2 নাম্বার দ্য অ্যাগ্রিগেশন ওকে এরপর আসেন 3 নাম্বার and
দ্য আইডেন্টিফিকেশন অফ রিপোর্টেবল সেগমেন্ট, মানে হচ্ছে সেপারেটলি আপনি রিপোর্ট করবেন কিনা। সো দ্যাট ইজ দ্য আইএফআরএস 18 থিং। মানে আমার কোয়েশ্চেন নাম্বার, আমি যদি রিকোয়ারমেন্ট 2 বলি, আইএফআরএস 8 অপারেটিং সেগমেন্ট। ওকে, এখন ফার্স্টে আপনাকে ডেফিনেশনটা বলতে হবে যে আসলে ডেফিনেশনটা কি। সো আপনাকে ফার্স্টে ডেফিনেশন গুলো বলতে হবে যে ডেফিনেশন গুলো কি কি অ্যাজ পার আইএফআরএস। এই যে ডেফিনেশন তিনটা আপনি বলবেন, এই ডেফিনেশনের জন্য কিন্তু আপনাকে আসলে সিনারিও না পড়লেও হবে। মানে আপনি কিন্তু সিনারিও না পড়েও আইএফআরএস 18 অনুযায়ী অপারেটিং সেগমেন্টের ডেফিনেশন কি সেটা আপনি বলতে পারবেন। সো আপনার যদি অপারেটিং সেগমেন্টের ডেফিনেশনটা পড়া থাকে, যেটা আমরা এখনো কভার করিনি, প্রবলেম নেই, আমরা এখানে ডেফিনেশন গুলো একটু দেখে ফেলি যে আমাদের ডেফিনেশন গুলো কি কি হবে। সো আমি আবারও বলছি, আইএফআরএস 8টা আমরা কভার করব ইন ফিউচারে, হয়তো বা এখান থেকে যতটুকু কভার হয়ে যাবে আর বাকিটুকু হয়তো বা থাকবে। সো আপনাদের এই ধরনের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকবে, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো হয়তো বা আমাকে এই পার্টিকুলার কোয়েশ্চেন নাম্বার 2 তে আনসারে নিয়ে আসতে হবে। ওকে, সো এখন সেটা আমরা কিভাবে আনবো সেই জিনিসটি আমরা এখানে দেখতে চাই, যে আসলে ডেফিনেশন গুলো আমাকে দেখতে হবে কি কি ডেফিনেশন আছে। নাম্বার 1, আমার অপারেটিং সেগমেন্ট অ্যাজ পার আইএফআরএস 18, as per IFRS 8, the definition of operating segment. তাহলে কি কি ডেফিনেশন আমাকে মিট করতে হবে? নাম্বার 1, এই যে সেগমেন্টটা, the particular segment, the operating segment should be or engages in business activities which generates both or earn revenue and incurs expenses. তার মানে ফার্স্ট কথাটা খুব সিম্পল, যে এইটা আপনি তখনই অপারেটিং সেগমেন্টস বলবেন, মানে এটাকে তখনই আপনি অপারেটিং সেগমেন্টস বলবেন যখন এটার জন্য দুইটা জিনিসই আসবে। একটা হচ্ছে এটা আপনার অপারেটিং সেগমেন্টস বলতে আমরা ওয়েস এখানে যে শর্ট ফর্মটা ইউজ করছি, যে এটা আপনার জন্য আলটিমেটলি রেভিনিউ জেনারেট করবে, আবার এটা এক্সপেন্স। মানে সিম্পল ভাবে আপনি চিন্তা করেন, কোন একটা সেগমেন্ট, যেমন সেগমেন্ট এ, সেটা কি করে, তার একটা অ্যাক্টিভিটিস আছে অফকোর্স, সেই অ্যাক্টিভিটিস থেকে আপনি রেভিনিউটা আর্ন করেন কিনা, সেই অ্যাক্টিভিটিস থেকে আপনার এক্সপেন্সও ইনকার হয় কিনা। যদি দুইটাই আপনি জেনারেট করেন, দুইটাই ইনকার হয়, তাহলে অফকোর্স দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ অপারেটিং সেগমেন্ট। বাট যদি এরকম হয় যে এটা শুধু একটা কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার না, তাহলে সেটাকে আপনি অপারেটিং সেগমেন্ট বলবেন না। খুবই সিম্পল কথা। ওকে, নাম্বার 1 গেল। নাম্বার 2, বি রিপোর্টেড টু দ্য চিফ অপারেটিং ডিসিশন মেকার, CODM, CODM। ওকে, চিফ অপারেটিং ডিসিশন মেকার, মানে এই অপারেটিং সেগমেন্টটা রিপোর্ট, মানে এই অপারেটিং সেগমেন্টের রেভিনিউ, কস্ট, এক্সপেন্স গুলোকে চিফ অপারেটিং ডিসিশন মেকারের কাছে রিপোর্ট করা হয় কিনা। সিম্পল কথা, এটার উপর বেস করে আপনার মেজর ডিসিশনটা নেন কিনা, বিজনেস ডিসিশনটা আপনি নেন কিনা। ওকে, এবং এই অপারেটিং সেগমেন্টের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাভেলেবেল আছে কি না। ওকে, হ্যাভ ডিসক্রিট দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাভেলেবেল। ওকে, তার মানে এখন দেখেন আইএফআরএস 18 সরি বারবার আইএফআরএস 8 অনুযায়ী আপনি অপারেটিং সেগমেন্ট তখনই বলবেন যখন এই তিনটা ডেফিনেশন মিট করবে, তিনটা ক্রাইটেরিয়া মিট করবে। তাহলে ক্রাইটেরিয়া গুলো কি কি? নাম্বার 1,
অপারেটিং সেগমেন্ট শুড বি এঙ্গেজেস ইন বিজনেস অ্যাক্টিভিটিস, যেটা থেকে আপনি রেভিনিউ জেনারেট করবেন, যেখানে এক্সপেন্সটাও ইনকার হবে। নাম্বার টু, যেটার রিপোর্টটা আপনি চিফ অপারেটিং ডিসিশন মেকারের কাছে রিপোর্ট করবেন, মানে এক কথায় যেটার উপর বেস করে আপনি ডিসিশনটা মেক করবেন। নাম্বার থ্রি, এইটার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা আলাদা অ্যাভেলেবেল থাকবে। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ অপারেটিং সেগমেন্ট, সিম্পল কথা। এইটা যদি অপারেটিং সেগমেন্ট হয় তখনই আইএফআরএস 18 অনুযায়ী আপনাকে অপারেটিং সেগমেন্টের রিপোর্টিংটা করতে হবে। এখন এই রিপোর্টিংটা আপনি যখন করবেন তখন আপনি কিভাবে করবেন সেটাই বেসিক্যালি আমাকে গাইড করবে হচ্ছে আইএফআরএস 8 এর অপারেটিং সেগমেন্টের রিপোর্টেশন। আপনি কি অ্যাগ্রিগেট করবেন, মানে কি সবগুলোকে একসাথে, মানে এ বি সি অ্যান্ড ডি, চারটা ডিভিশন, চারটা সেগমেন্টকে কি আপনি এর মধ্যে তিনটাকে একসাথে করবেন আর একটাকে আলাদা করবেন, নাকি চারটাকে আপনি আলাদা আলাদা রিপোর্ট করবেন? সেইটাকে আমরা বলতেছি অপারেটিং সেগমেন্ট রিপোর্টিং। ওকে, সিম্পল জিনিস, আইফারএস 8 খুব কমপ্লিকেটেড না, এটা ক্যালকুলেশন খুব একটা নাই, জাস্ট এই ডেফিনেশন গুলো আপনাকে ডিফাইন করা। এখন আসেন, এটা আপনি কিন্তু বুঝলেন যে আসলে এই জিনিসটা আপনি তখনই ডিফাইন করতে পারবেন যখনই অপারেটিং সেগমেন্টের ডেফিনেশনটা মিট হবে। এখন আমি জাস্ট আইএস গুলো নিয়ে একটু ডিসকাশন করছি, দ্যাটস ইট। আপনাকে আমি এখনো পর্যন্ত পুরো সিনারিওতে নিয়ে যাইনি, আমি জাস্ট আইএস গুলোর ব্যাপারে একটু আপনাদের সাথে ডিসকাশন করার ট্রাই করছি। 2 নম্বরে যে জিনিসটা বলছে, দ্য অ্যাগ্রিগেশন অফ অপারেটিং সেগমেন্টস, মানে অ্যাগ্রিগেশন মানে কি? আমরা চারটা সেগমেন্ট এখানে বলছি, এ বি সি অ্যান্ড ডি। এই চারটা সেগমেন্টের এ এবং এ বি এন্ড সি কে কি আপনি একসাথে করবেন, নাকি এ বি এন্ড ডি কে একসাথে করবেন, নাকি সি ডি কে একসাথে করবেন, মানে আপনি অ্যাগ্রিগেশন করতে পারবেন কিনা সেটার ডেফিনেশনটা কি, সেটার ক্রাইটেরিয়া একটা কি। সো দ্য ফলোইং ক্রাইটেরিয়া, সরি, দ্য ফলোইং ক্রাইটেরিয়া should be made to aggregate more than one operating segment. আমার এই ক্রাইটেরিয়া গুলো মিট করতে হবে। কি কি ক্রাইটেরিয়া সেটা আমরা একটু দেখি, আমরা জাস্ট বেসিক ক্রাইটেরিয়া গুলো দেখি যে কি কি ক্রাইটেরিয়া আমাকে মিট করতে হবে টু অ্যাগ্রিগেট মোর দেন ওয়ান অপারেটিং সেগমেন্ট। নাম্বার ওয়ান, এটা আমরা সবাই বুঝতেছি যে এটা আসলে নেচারটা, মানে প্রোডাক্ট এবং সার্ভিসের, দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস should be similar. ওকে, নাম্বার ওয়ান, তার মানে আমার প্রোডাক্টের এবং সার্ভিসের নেচারটা সিমিলার হইতে হবে। ওকে, সো নাম্বার টু, দ্য নেচার অফ প্রোডাকশন প্রসেস শুড বি সিমিলার। তো সিমিলার কথাটা আমরা একবারে উপরে বলে দিলেও হইতো, বাট আমরা আলাদা আলাদা করে বললেও প্রবলেম নাই। মানে এক কথায় যে আমার প্রোডাকশন প্রসেস, তার মানে প্রথমে বললাম প্রোডাক্টটাও সিমিলার হইতে হবে, মানে আমরা যদি এখন সেগমেন্ট ওয়াইজ চিন্তা করি, যেমন এ এবং সি, তার প্রোডাক্টটা সেম কিনা, সার্ভিসটা সেম কিনা, সেটা আমাকে ফার্স্টে ডিফাইন করতে হবে, সেটা ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। এখন সিমিলার হইলো, দেন আমাকে দেখতে হবে এই প্রোডাক্টের প্রোডাকশন প্রসেসটাও কি সিমিলার কিনা। ওকে, এটা গেল প্রোডাকশনের ব্যাপারটা গেল। এখন আমি মানে আউটওয়ার্ড চিন্তা করি যে এটার কাস্টমার গুলো কি সেম কিনা। ওকে, দ্য টাইপ অফ কাস্টমার্স for the product are same. Okay, আমার প্রত্যেকটা প্রোডাক্ট এবং সার্ভিসের টাইপটা সেম কিনা। ওকে, সিম্পল কথা। এরপর আমরা কি বলবো, যে আমার প্রোডাক্টের টাইপও সেম, কাস্টমারও সেম। এখন আমি এই কাস্টমারের কাছে কিভাবে ডিস্ট্রিবিউট করি, মানে ডিস্ট্রিবিউশন মডেলটাও কি সেম কিনা। এই যে দ্য ডিস্ট্রিবিউশন মেথড ফর দ্য প্রোডাক্টস আর সেম অর সিমিলার, আমার ডিস্ট্রিবিউশন মেথডসটাও কি আমার সিমিলার কিনা। ওকে, অ্যান্ড ফাইনালি
ফাইনালি আমি আমার এই সেগমেন্টটা যে রেগুলেটর এনভায়রনমেন্টে রেগুলেট করি সেই রেগুলেটর দ্য নেচার অফ রেগুলেটরি environment are similar. আমার রেগুলেটরি এনভায়রনমেন্টটা সিমিলার কিনা, সিম্পল কথা। তার মানে খেয়াল করে দেখেন, আমরা যে কথাটা বললাম তার মানে মানে আপনি যদি এটাকে সামারি করেন, প্রোডাক্ট, সার্ভিসেস, প্রোডাকশন প্রসেস, কাস্টমার, distribution method, and regulatory framework or environment, এই পয়েন্টটা মাথায় রাখলেই হবে। আর সিমিলার অর নট, সিম্পল কথা। তার মানে আপনি যখনই আপনার আইএফআরএস 18 ফলো করার জন্য বলবেন যে অপারেটিং সেগমেন্ট, আপনি ফার্স্টে দেখলেন যে অপারেটিং সেগমেন্টটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন। নাম্বার ওয়ান গেল, অপারেটিং সেগমেন্ট ডিফাইন করবেন, এটার জেনারেট রেভিনিউ করে কিনা এবং এক্সপেন্সটা ওই সেগমেন্ট থেকে ইনকার হয় কিনা। নাম্বার টু, আপনার ওই পার্টিকুলার সেগমেন্টটা চিফ অপারেটিং ডিসিশন মেকারের কাছে রিপোর্ট করা হয় কিনা এবং সেটা রিলেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাভেলেবেল আছে কিনা। এটা গেল হচ্ছে অপারেটিং সেগমেন্টটাকে ডিফাইন করা। এরপরে আপনি দেখলেন যে অপারেটিং সেগমেন্টটা ডিফাইন হইলো আইএফআরএস 8 অনুযায়ী। দেন আপনি বললেন যে আইএফআরএস 8 তো আমার দুই ভাবে করতে হয়, এটা হয় আমি অ্যাগ্রিগেট করে রিপোর্ট করব, নয়তো আমি সেপারেট আইডেন্টিফাইয়েবল আইটেম হিসেবে রিপোর্ট করব। সো আমি অ্যাগ্রিগেট করতে পারবো তখনই যখন আমার প্রোডাক্ট, সার্ভিস, প্রোডাকশন প্রসেস, ডিস্ট্রিবিউশন মডেল, কাস্টমার, রেগুলেটরি এনভায়রনমেন্ট সেম হবে। তখনই আমি আমার এই অপারেটিং সেগমেন্টটাকে অ্যাগ্রিগেট করতে পারবো। তার মানে আমার কাজ কিন্তু ইজিয়ার হয়ে গেল। এখন আসেন তাহলে কখন আমি অ্যাগ্রিগেট করতে পারবো না, তাহলে আমাকে ফার্স্টেই এই ডেফিনেশন গুলো তো দেখতেই হবে যে এই ডেফিনেশন গুলো যদি মিট না করে তাহলে আমি অ্যাগ্রিগেট করতে পারবো না। ওকে, আর যদি এই ডেফিনেশনের পর আমি সেপারেটলি আইডেন্টিফাইয়েবল আইটেম হিসেবে রিপোর্ট করতে চাই, তাহলে আমাকে দুইটা আসলে টেস্ট পাস করতে হবে, মানে দুইটা মডেল আমাকে পাস করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্টলি দ্য 10% রুলস ইজ কনসিডার্ড। ওকে, ফার্স্টে আমাকে 10% রুলসটাকে কনসিডার করতে হবে। যদি আমি আবারও বলতেছি, যদি 10% রুলসটা আলটিমেটলি আমার এখানে অ্যাপ্লিকেবল না হয়, মানে যদি এই 10% রুলসটা আমার এখানে অ্যাপ্লিকেবল না হয়, দেন দেন segment under 10% rule, the 75% rule is applied। মানে কথাটা খুব সিম্পল, যদি 10% রুল আলটিমেটলি এখানে অ্যাপ্লাই করতে হয়, ফার্স্টে আপনাকে 10% রুলটাই অ্যাপ্লাই করতে হবে। যদি 10% রুলটা আপনি না অ্যাপ্লাই করেন, মানে 10% রুলটা যদি না থাকে, মানে 10% রুলটা যদি অ্যাপ্লিকেবল না হয়, তখন 10% রুল অ্যাপ্লাই করার পর আমি আবারও বলছি, আপনি ডিরেক্টলি 75% রুলে যেতে পারবেন না। মানে হোয়াট ইজ 10% রুল, হোয়াট ইজ 75% রুল, সেটা আমরা অবশ্যই কথাটা বলবো। বাট আপনাকে এটা কথা বলতে হচ্ছে আপনার 10% রুল অ্যাপ্লাই হচ্ছে না, তখন আপনি 75% রুলটা আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, এখন আসেন যে আসলে 10% রুলটা কি। খুব সিম্পল কথা, 10% রুল হচ্ছে আপনার টোটাল কম্বাইন্ড যে রেভিনিউটা, টোটাল কম্বাইন্ড রেভিনিউর, যেমন ধরেন আপনার কম্বাইন্ড রেভিনিউ হচ্ছে 100 টাকা, ওই পার্টিকুলার সেগমেন্ট থেকে মিনিমাম 10% রেভিনিউ জেনারেট হয় কিনা, দ্যাট ইজ কল্ড 10% রুল। মানে 10% অর মোর রেভিনিউ জেনারেট হয় কিনা। সেম গোস টু প্রফিট, সেম গোস টু অ্যাসেট। তো সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে যে অ্যাসেটের ক্ষেত্রে সেম, যে আপনার কম্বাইন্ড টোটাল অ্যাসেট যেটা আছে সেটা 10% এর বেশি আসলে এখানে অ্যাসেট
কভার করে কিনা, তাহলে এটাকে আমরা বলতে পারবো 10% রুলস কমপ্লাই করতে। সো কোন একটা অ্যাসেসমেন্ট করে যখন আমি 10% রুল অ্যাপ্লাই করে দেখব যে এখানে 10%-এর বেশি আমার রেভিনিউ জেনারেট হয়, টোটাল রেভিনিউ 10%-এর বেশি অ্যাসেট আছে টোটাল কম্বাইন্ড অ্যাসেটের, তখন এটাকে আমার সেপারেটলি রিপোর্ট করতে হবে। এখন আসেন 10% রুল যদি ফলো না হয়, মানে 10% রুল যদি অ্যাপ্লাই না হয়, তখন আমাকে দেখতে হবে যে আলটিমেটলি মানে আপনার যে মানে আদার যে টোটাল রেভিনিউ আছে আপনার অপারেটিং সেগমেন্টের, এটা কি 75%-এর কম কিনা। ওকে, সো তখন আপনাকে এটা মানে আলটিমেটলি যদি 75%-এর অন্য অন্য সেগমেন্ট গুলো যদি 75% কম হয় অর্থাৎ 70%-এর বেশি যদি হয়, সেক্ষেত্রে এই অপারেটিং সেগমেন্টটাকে সেপারেটলি রিপোর্ট করতে হবে। সো 75% রুলসটা আসলে অ্যাপ্লিকেবল হয় হচ্ছে একদম লেটার অন, এবং সেটা খুব বেশি অ্যাপ্লিকেবল না। যদি আমি আবারও বলি যে আপনার টোটাল রেভিনিউ মানে আপনার টোটাল এক্সটার্নাল রিপোর্টেড রেভিনিউ যে অপারেটিং সেগমেন্ট, যদি ওই এন্টিটির রেভিনিউ 75% হয়, 75% কম হয়, দেন ওই অপারেটিং সেগমেন্টটাকে অবশ্যই সেপারেটলি রিপোর্ট করতে হবে। মানে এটাকে আপনাকে বলতেছি আমি অনলি এক্সটার্নাল রেভিনিউ। আর 10% রুলসটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রেভিনিউ, মানে টোটাল রেভিনিউ। ওকে, আর এই 75% রুলটা অ্যাপ্লাইড হচ্ছে ফর ফর এক্সটার্নাল রেভিনিউ। এই হচ্ছে বেসিক্যালি আপনার আইএফআরএস 8 এর একটা শর্ট সামারি। দেখেন আইএফআরএস 8টা আমরা বেসিক্যালি তিনটা ক্যাটাগরি দেখলাম, এই তিনটা ক্যাটাগরির বাইরে আসলে আইএফআরএস 8 এর ওরকম কিছু নাই। হ্যাঁ, এখন আসেন আমরা সিনারিওটা একটু পড়ে থাকি, মানে পড়ে দেখি যে আসলে আমরা যে কথাগুলো এতক্ষণ ডিসকাশন করলাম এই কথাগুলোর সাথে আমার সিনারিওর সাথে কি কি রিলেশনটা আমি ডিসকাশন করতেই পারি। বাট আইএফআরএস 8 কিন্তু একটা ওভারঅল ওভারভিউ আমাদের মোটামুটি হয়ে গেল যে আইএফআরএস 8 এ আমরা তিনটা জিনিস কভার করি। একটা হচ্ছে অপারেটিং সেগমেন্ট কি, দেন আমরা এটাকে অ্যাগ্রিগেশন করব না ডিসঅ্যাগ্রিগেশন করব সেটা। এখন আসেন আমরা এই ডারিয়া কোম্পানির ক্ষেত্রে এখানে আমরা কি করব সেটা আমরা একটু দেখি। ডারিয়া কোম্পানি হ্যাজ 4 divisions A, B, C and D. Divisions A and B produces sell to third parties। খেয়াল করেন এ এবং বি এর কিন্তু মানে কাস্টমার বেস মনে হচ্ছে সেম। ডিভিশন এ প্রডিউসেস ভ্যাকসিনস and sell them to governments, generating 60% of Dario company's total revenue। মানে এটা কিন্তু 10% রুলস অলরেডি পার করে ফেলছে। ডিভিশন বি প্রডিউসেস অ্যালার্জি টেস্টিং কিটস and sells them to pharmacy wholesalers। তার মানে কাস্টমার কিন্তু আসলে এক না, দেখতেই পাচ্ছেন। জেনারেটিং 20% of Dario company's total revenue, এটাও কিন্তু 10% রুলস পার করে ফেলছে। Divisions B long-term average gross profit margin is significantly higher than Divisions A। আবার এখানে দেখতে পাচ্ছেন যে ডিভিশন বি এর লং টার্ম গ্রস প্রফিট কিন্তু আবার ডিভিশন এর থেকে অনেক বেশি হাই। তাহলে এ এবং বি এর ব্যাপারটা আপনারা মোটামুটি দেখলেন, যদিও এ এবং বি এর ক্ষেত্রে বোঝাই যাচ্ছিল যে তারা সিমিলার টাইপ অফ প্রোডাক্ট ডেভেলপ করে, মানে মেডিসিন ফার্মাসিউটিক্যাল জিনিস, বাট তাদের কাস্টমার কিন্তু আবার সিমিলার না, যদিও থার্ড পার্টি কাছে সেল করে, বাট বাকি ফ্যাক্টর গুলো কিন্তু আবার তাদের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। ডিভিশন সি অ্যান্ড ডি আন্ডারটেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তার মানে তারা দুইটি আসলে আর&ডি করে। ডিভিশন সি ডাজ নট প্রোভাইড এনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস টু থার্ড পার্টিস, অনলি কন্ডাক্ট অ্যাক্টিভিটিস ফর ডিভিশনস এ অ্যান্ড বি। এই যে তার মানে এ বি অ্যান্ড সি তারা ইন্টার রিলেটেড হয়ে কাজ করে। সি কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থার্ড পার্টি কাছে সেল করে না, যেখানে ডিভিশন সি ডাজ নট জেনারেট রেভিনিউ ফ্রম এনি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সোর্স। তার মানে ও কোনো রেভিনিউ জেনারেট করে না। খেয়াল করে দেখেন, তার মানে যেহেতু রেভিনিউ জেনারেট করে না, তার মানে সি কে কিন্তু আপনি অপারেটিং সেগমেন্ট হিসেবে বলতে পারেন না। ইট ইজ পিওরলি আ কস্ট সেন্টার, বলেও দিচ্ছে আবার কস্ট সেন্টার ফ্রম ডিভিশন ডিস প্রেমিসেস। ডিভিশন ডি কি করে দেখেন, ডিভিশন ডি performs contract investigations activities for laboratories and pharmaceuticals companies. The external revenues divisions represents 20% of Dario company's total revenues। So এটাও কিন্তু আমার 10% এর প্যারামিটার পার করে ফেলে। The operating results for division A, B and D, সিটাকে আলাদাই করে দিল কারণ সিটা আসলে অপারেটিং সেগমেন্ট হচ্ছে না, আর রেগুলারলি রিভিউড বাই সিইও, এই যে চিফ অপারেটিং আমার ডিসিশন মেকার, সে আসলে রিভিউ করে। These results include separate divisional operating profit and loss statements,
from which operational decisions are made, এবং এটার উপর বেস করে তারা ডিসিশনও মেক করে, দ্যাটস গুড। দ্য কস্টিং অ্যান্ড বাজেট ফর ডিভিশন সি অলসো রিভিউড বাই সিইও, ওকে, এটাও রিভিউ করে সিইও, সেক্ষেত্রে কস্ট সেন্টারটাও তার আন্ডারে রিভিউ হয়। There are 4 divisions heads who are directly accountable to CEO. These heads regularly discuss the operating activities, including the research and development activities, financial results, forecast, and plans for their divisions. The CEO is the chief operating decision maker. So, এটা বলতে আর আসলে বাধা নেই, এটা CEO ডিএম, এটা অলরেডি আমরা বুঝতেই পারছি না, সিইও সব ডিসিশন নেয়, চিফ অপারেটিং ডিসিশন মেকার। সো মোটামুটি ভাবে আমরা আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটার আনসার আমরা যদি এখন বেসিক্যালি চিন্তা করি, মানে আমাদের ডেফিনেশন অফ অপারেটিং সেগমেন্টস, এটা কিন্তু অলরেডি ডান ডেফিনেশনটা, হ্যাঁ। এরপরে 2 নাম্বার যেটা বলছে মানে এখানে আমার অপারেটিং সেগমেন্ট ডেফিনেশন শুধু বললেই হবে না, আমাকে এটা ডিফাইন করে দিতে হবে যে এ বি এবং সি এন্ড ডি এর মধ্যে কোনটা আসলে অপারেটিং সেগমেন্ট, কোনটা না, কেন না, এটা আমাকে এটার সাথে রিলেট করে দিতে হবে, হ্যাঁ। এরপর আসেন অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে এ বি আমরা মনে হইতেই পারে, বাট আদার ফ্যাক্টরস গুলো আসলে অ্যাগ্রিগেশনের ডেফিনেশন মিট করে না। তো দেখা যাচ্ছে কোনোটাই আসলে অ্যাগ্রিগেশনের ডেফিনেশনটা মিট করবে না, এটা আমাকে কনক্লুড করতে হবে। অ্যান্ড আইডেন্টিফায়াবল মানে আইডেন্টিফিকেশন সেপারেটলি আমাকে রিপোর্ট করতে হবে, কেননা আলটিমেটলি 3টা ডিভিশনই আমার 10% এর রুলসটা ফলো করে। মানে এখানে আমি যদিও ডিফাইন করব 10% রুল কি, 75% রুল কি, বাট 10% রুল সবগুলোই ফলো করে। সো সেই ক্ষেত্রে এটা আমাকে আইডেন্টিফাই রিপোর্টেবল সেগমেন্ট হিসেবে সেপারেটলি রিপোর্ট করতে হবে। সো দ্যাট ইজ দ্য হোল সিনারিও। এখানে আসলে আমরা মোটামুটি ভাবে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে আমরা একটু রিলেট করার চেষ্টা করি যে আসলে আমার এক্সামিনার কি কি জিনিস এখানে বলছে এবং কতটুকু আমার রিলেটেড আমার আনসারের সাথে। খেয়াল করে দেখেন, ফার্স্টের পার্টটা হচ্ছে কমপ্লিটলি ডেফিনেশন IFRS 8 এর, আপনারা পড়লেই বুঝতে পারবেন। অপারেটিং সেগমেন্ট, স্টেট অ্যান্ড অপারেটিং সেগমেন্টস ইজ a component of an entity which engage in business activities from might earn revenue, incur expenses, whose operating results are regularly reviewed by the chief operating decision maker, CEO দ্বারা রিভিউ হয় to make decision about resource allocation segment and for which discrete financial information available এবং financial information available আছে। তো based on that definition, C is not operating segment, যে কথাটা আমরা একটু বলছি already. This is because division C does not generate revenue from any internal or external source. It is purely a cost center. তার মানে A, B and D রেভিনিউ জেনারেট করে, আবার এটা কস্টও মানে ইনকার করে, এবং এটার ডেফিনেশন মানে এটার রিপোর্টিং গুলো ডিরেক্টলি চিফ অপারেটিং ডিসিশন মেকারের কাছেই হয়। তার মানে এরা প্রত্যেকটাই হচ্ছে আমার এ বি এবং ডি সেপারেট অপারেটিং সেগমেন্ট। তার মানে এই পার্টটা কিন্তু আমার ডান, মানে আলটিমেটলি ডেফিনেশন অনুযায়ী আমার 3টা অপারেটিং সেগমেন্ট, সি অপারেটিং সেগমেন্ট না। এখন আসেন অ্যাগ্রিগেশন করতে পারবেন কিনা। সো অ্যাগ্রিগেশনের ডেফিনেশন হচ্ছে এটা। এখন আসেন এ এবং বি যদিও সিমিলার নেচারের প্রোডাক্ট তারা ডেভেলপ করে, বাট প্রোডাকশন প্রসেস এবং ভ্যাকসিন টেস্ট হচ্ছে এটার প্রসেসটা ডিফারেন্ট, এবং টাইপ অফ কাস্টমারটাও কিন্তু ডিফারেন্ট। সো গভর্নমেন্ট আর একটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস হোলসেলার। এরপর আসেন অপারেটিং সেগমেন্টস ডিসপ্লে সিমিলার লং টার্ম ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইফ দে সিমিলার ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স। সো ডিভিশন এ এবং বি যেটা আমরা বলছিলাম, যদিও মনে হচ্ছে সিমিলার, বাট আলটিমেটলি তারা অ্যাগ্রিগেট করতে পারবে না, কেননা তাদের এখানে বাকি পয়েন্টগুলো আলটিমেটলি অ্যাপ্রোপ্রিয়েট না অ্যাগ্রিগেশনের জন্য, সবগুলো পয়েন্ট মিট করে না। এরপর আসেন রিপোর্টেবল সেগমেন্টস, মানে আমি সেপারেটলি এটাকে রিপোর্ট করব কিনা। তো আমি তখনই রিপোর্ট করব যখন আমার এই রুল দুটা ফলো করবে, 10% রুলস আর হচ্ছে 75% রুল। দেখেন 10% রুল কি, আমার টোটাল রেভিনিউর ইন্টারনাল এবং এক্সটার্নাল টোটাল রেভিনিউর 10% সেগমেন্ট হয় কিনা। এ এবং বি দুইটাই আমার 10% এর বেশি হয়, ডিও 10% এর বেশি হয়। দ্য অ্যাবসোলিউট অ্যামাউন্টস অফ ইটস রিপোর্টেবল প্রফিট অ্যান্ড লস 10% মোর দ্যান দ্যাট। অ্যাসেটের ক্ষেত্রেও সেম, মানে 10% মোর দ্যান দ্যাট। সো সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি দ্য রেভিনিউ অফ ডিভিশন এ বি অ্যান্ড ডি এক্সিট 10% কোয়ান্টিটেটিভ থ্রেশহোল্ড ফর টোটাল রেভিনিউ, বিকজ দিস ফার্স্ট থ্রেশহোল্ড ইজ মেড। এক্ষেত্রে আমার আর সেকেন্ড থ্রেশহোল্ডটা মানে আমার টেস্ট করতে হবে না। সো এ বি এন্ড ডি এটা আমরা সেপারেটলি রিপোর্ট করব অ্যাজ পার IFRS 8। দ্যাট ইজ দ্য IFRS 8 থিং। আমরা একটা নতুন IFRS পড়ার ট্রাই করলাম এবং চেষ্টা করলাম আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং নতুন করে যতটুকু আমরা আন্ডারস্ট্যান্ডিং আমরা নেওয়ার ট্রাই করলাম সেটা অ্যাপ্লাই করে কোশ্চেনটা আনসার করার। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স ফ্রম পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। আমরা একটা কোয়েশ্চেন্স দেখলাম, আগামীকাল যেটা আমরা করব আর 2টা কোয়েশ্চেন্স আমরা ট্রাই করব ইথিক্যাল এই সলিউশনটা থেকে করার।
সো 3-4টা কোয়েশ্চেন যদি মোটামুটি হয়ে যায় তাহলে এর বাইরে আসলে আর সিনারিও খুব একটা ডিফারেন্ট অথবা ডিফিকাল্ট থাকে না। বাকিটুকু আপনারা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবেন। সো from next week hopefully we can start the section B, remaining 50% of our questions, that is IS and IFRS thing. So that's all for today. Thank you so much everyone. Just last thing, আমরা ক্লাস টাইমিং এর ব্যাপারটা একটু আপনারা আমাকে একটু কনফার্ম করেন যারা আছেন। আমরা ঠিক যেভাবে ক্লাসটা করছিলাম ফ্রাইডেতে 11টায়, স্যাটারডেতে 11টায়, এই ক্লাসটা অ্যাজ ইট ইজ থাকলে কি আপনাদের কোনো প্রবলেম হয় কিনা? অ্যান্ড দেন আমরা উইকেন্ডে একটা ক্লাস নেই, সেটা আমরা সানডেতে আর না করি, ইন বিটুইন আমরা করি, মানে এটা ফিক্স করে রাখি। আমরা সানডেতেও চাইলে করতে পারি, তাহলে পুরো সপ্তাহটা হচ্ছে পরের আমরা ফ্রি থাকি, মানে ধরেন বাকি 5 দিন আমি নিজেদের স্টাডির জন্য টাইম থাকে, অথবা আমরা মাঝখানে একটা গ্যাপ দিতে পারি। সো আমাকে একটু আপনাদের ইনপুটটা দেন যে আমরা ক্লাস টাইমিংটা, আমি আবারও বলছি, ফ্রাইডে স্যাটারডে 11 AM যেটা আছে অ্যাজ ইট ইজ, আর আরেকটা আদার ডে উইকডেইজে, যে উইকডেইজে আমরা 7:30-তে ক্লাসটা করব। সেই ক্ষেত্রে কোন দিন হইতে পারে একটু একজন একজন করে বলেন, এবং আপনাদের এখানে কারো কোনো থটস অথবা অপিনিয়ন থাকলেও বলতে পারেন। প্লিজ। স্যার মোটামুটি সবগুলো ক্লাসই কি তাহলে আমাদের মর্নিং টাইমে হচ্ছে? না না না, মানে ফ্রাইডে স্যাটারডেটা মর্নিং এ। আর থার্সডে তাহলে আমরা সন্ধ্যায় করছি। আহ, মানে এখন আসেন হচ্ছে আমরা বাকি যে ক্লাসটা, আমি অপশনটা বলি, ফ্রাইডে আগে আমরা এটা শেষ করি, ফ্রাইডে স্যাটারডে 11টা থেকে ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ হ্যালো। দেখবেন। হ্যালো। হ্যাঁ স্যার, আমার স্যার ফ্রাইডেতে স্যার যদি পিছানো যায় বা আগানো যায় তাহলে বেটার হয় স্যার, মানে আমার নামাজে অনেক বেশি ক্লোজ হয়ে যায় আর কি। আচ্ছা, আপনার বাসা থেকে কি মসজিদ খুব দূরে? স্যার একটু মানে ধরেন 15 মিনিটের মতো লাগে আর কি। তো স্যার ওকে, আমি তাহলে একটায় যদি বাইর হই, গোসল টোসল করে যাওয়াটাও একটু স্যার টাফ হয়ে যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আজকে আমরা 15 মিনিট পরে শুরু করছি। আমি আপনার জন্য বলতেছি আপনি একটু আগেই লিভ নিয়ে নিন, কোনো প্রবলেম নেই। মানে পরবর্তীতে আমরা খুব বেশি কন্টিনিউ করব না, হয়তো বা 12টা 50-এর মধ্যে শেষ করে দিব, সেটা করা পসিবল। আচ্ছা ওকে আচ্ছা। ওকে, তাহলে বাকিরা ওকে, ফ্রাইডে স্যাটারডে ক্লাস টাইমিং নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এখন আসেন উইকডেজ এর ক্লাসটা, উইকডেজ এর ক্লাসটা কি আমরা আহ, মানে কোন দিন রাখতে পারি, মানে আপনাদের কোনো কনভিনিয়েন্স আছে কিনা, নাকি যে কোনো দিন আমরা 7:30-তে রাখলেই হয়? স্যার আমার কোনো প্রেফারেন্স নাই স্যার। তালহা? স্যার টিউসডে বাদে বাকি যে কোনো দিন 7:30 থেকে সমস্যা নেই। ওকে, তাহলে আমরা টিউসডে বাদে ওয়েনেসডেতে করি, হ্যাঁ ওয়েনেসডেতে করি। জি ওকে, এটা ভালো হয়। তাহলে আমাদের ক্লাস টাইমিংটা আমি ফিক্স করে বলছি, সো রেকর্ডিংও থাকবে, আমি ক্লাসরুমেও বলে দিচ্ছি। সো রিভাইজ ক্লাস রুটিন উইল বি ফ্রাইডে 11 AM, Saturday 11 AM, and Wednesday 7:30 PM. Okay, so that's all for today. Thank you so much everyone. So next class আগামী কালই হচ্ছে, আমরা 2টা কোশ্চেন টার্গেট করব, ইনশাআল্লাহ 2টা কোশ্চেন কালকে করব। আমি ট্রাই করছি কোশ্চেন 2টা আপনাদেরকে দিয়ে রাখতে, so that you can at least look into it. Okay, thank you সবাইকে।